তো তোমাদের প্রিপারেশনের কি অবস্থা বলো তো? আলহামদুলিল্লাহ স্যার, মোটামুটি ভালো। আজকে তো তোমাদের রুটিনটা চেঞ্জ হয়েছে। তো আমরা তো অ্যাডভান্সের প্রিপারেশন তো মানে শুরুই করো নাই তোমরা, তাই না? নাকি? না স্যার, শুরু করছিলাম না, পরশু থেকে শুরু করতাম ভাবছিলাম। আচ্ছা আচ্ছা, হ্যাঁ, যাক, সমস্যা নাই। এটা তো অ্যাডভান্সের সামনে মোটামুটি 5-7 দিন বন্ধ দিয়ে দিছে। ওটা আপাতত না করে এখন তোমরা ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিংটা 2-1 দিন দেখো, তারপর কস্ট অ্যাকাউন্টিংটা শুরু করবে আর কি। জি স্যার। বুঝছো? কস্ট অ্যাকাউন্টিংটা শুরু করবে তারপর। তো হিসাবে একেবারে খারাপ হয় নাই, কিন্তু তারপর চেঞ্জ না হলেই বেটার হতো সবচেয়ে। হ্যাঁ স্যার, সব পিছাই গেছে টাইম আর অনেক। কিন্তু এখন ন্যাশনাল ইউনিভার্সিটি তো কিছু করার নাই, কারণ কলেজগুলো তো বন্ধ দিছে 1 তারিখ পর্যন্ত। তো মাঝখানে আবার 31 তারিখ পর্যন্ত বন্ধ, এর মধ্যে একদিন পরীক্ষার জন্য তো কেউ আসবে না। এটা তাদেরও কিছু করার ছিল না, এই আর কি। বুঝছো তো? তো এখন তোমরা ভালো করে কস্ট অ্যাকাউন্টিং আর ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং এই দুটাকে টার্গেট করে রাখো। এই অনুযায়ী প্র্যাকটিস গুলো করতে থাকো। আমাদের মাঝখানে আর কয়দিন আছে? 4 তারিখে পরীক্ষা, তাই না? জি স্যার। আজকে তো 23 তারিখ। 11 দিন আছে আরো। তাহলে আরো 11 দিন আছে। 11 দিনের মধ্যে তোমরা আহ, অন্তত 3 দিন বা 4 দিন ইয়াতে রাখো। এই 4 দিন ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং। ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং রাখো, তারপর কস্ট অ্যাকাউন্টিং এ যাইও। স্যার, কস্ট ভলিউম কি করা যায়? হ্যাঁ, স্যার, কস্ট ভলিউম হ্যাঁ। এটা তো সূত্র নিয়ে অনেক ঝামেলায় পড়ে যায় স্যার, এটা অনেকবার করছি। আপনার আচ্ছা ক্লাসগুলো 2বারের মতো করছি, আচ্ছা ম্যাথও করছি, এটা তো সূত্র ডিসাইড করতে অনেক কষ্ট হয়ে যায়। আচ্ছা, এটার ব্যাপারটা আমি তোমাদের একটু বলে নিই, শুনো। আহ, না, ক্লাস করছে। এখানে দেখো একটু, কস্ট ভলিউমের ক্ষেত্রে কস্ট ভলিউম প্রফিট রিলেশনশিপ যেটা, সেটাতে অনেকগুলো সূত্র তোমরা ইউজ করতে পারবা। এটা ডিপেন্ড করবে হচ্ছে তোমার নিজের উপর, তুমি নিজে কতটুকু বুঝতেছো তার উপর ডিপেন্ড করবে হচ্ছে এই সিস্টেমটা, যে কস্ট ভলিউম প্রফিট রিলেশনশিপটা তুমি কিভাবে করতে পারবা। বুঝছো? এখানে সূত্র তুমি কিন্তু বানাইতে পারবা নিজের ইচ্ছা মতো। তো আমরা একটা কাজ করি তাহলে, আজকে কস্ট ভলিউম প্রফিট রিলেশনশিপ নিয়ে একটু তোমাদের সাথে কথা বলি। স্যার, এটা যদি বাদ দিয়ে দিই, না করি, তাহলে কি সমস্যা হবে? এটা বাদ দিয়ে দিলে তো তোমার জীবনের সবকিছুর জন্যই লস। কিভাবে স্যার? এখান কারণ থেকে কি তুমি যদি ইস, অ্যাকাউন্টিং নিয়ে কিছু করতে চাও, তাহলে তোমার অবশ্যই কস্ট ভলিউম প্রফিট রিলেশনশিপ তোমার দরকার হবে। বুঝা গেছে? ঠিক আছে স্যার। কারণ এটা ছাড়া তুমি কোনো কিছুই করতে পারবে না। অনেকগুলা সূত্র স্যার, এত মনেই থাকে না। না, মনে না এটা মনে থাকার বিষয় না, তো এটা তো কাজ হচ্ছে তোমার এই প্র্যাকটিসের বিষয় এটা। বুঝলাম না, জুন কি তাদের চেঞ্জ করছে? স্যার, একটা প্রশ্ন করতে পারি? হ্যাঁ হ্যাঁ, বলো। স্যার, ওই যে ওয়ার্কিংস এর বিষয়টা বলতেছিলাম, যে ধরেন আমি একটা অঙ্ক ধরেন করতেছি এখন, হুম আমি 4-5টা ওয়ার্কিং ধরেন প্রথমে করছি। এখন অঙ্ক করতে গিয়ে দেখলাম যে আরো 2-1টা ওয়ার্কিং করা লাগবে, তখন কি হুম। করবো স্যার? ওয়ার্কিংটা পরে করো, আগে একটা পৃষ্ঠা রেখে দাও ম্যাথটা করার জন্য, তারপর ওয়ার্কিংসটা নিচে নিয়ে যাও, বা যদি ওয়ার্কিংস করো, ওয়ার্কিংসের ওই জায়গায় রেখে তারপর বাকি পৃষ্ঠা ম্যাথ করো। মানে ওয়ার্কিং পরে করলে সমস্যা হবে না? না না, পরে করলে সমস্যা হবে না। ঠিক তুমি আছে। ওই যে ওইখানে যেটা ওয়ার্কিংসের রেফারেন্স হিসেবে টেনে দিবে আর কি। ওকে স্যার। হুম। তো আসলে কস্ট ভলিউম নিয়ে আমরা কথা বলি, যেহেতু প্রবলেম আসছে কস্ট ভলিউম নিয়ে। কস্ট ভলিউমটা হচ্ছে অ্যাকাউন্টিং এর আসলে মূলত এমন কোনো ইয়া নাই, এই যে সেক্টর নাই যেখানে কস্ট ভলিউম প্রফিট নিয়ে তোমার আলোচনা করা যাবে না। বুঝতে পারছো? জি স্যার। তো এটা সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা চ্যাপ্টার। এটা এবার খুব, আসছে যেটা তো করে দিছিলেন মনে হয় কিছুদিন আগে, হ্যাঁ যেটা হ্যাঁ, এটা কুইসে করে আসলো। দিছিলাম।
এটা স্যার আমি নিজে করতে চাইছিলাম কিন্তু পারি না, এখানে আরো অনেকজনের সমস্যা ছিল এটা। না, এখানে অনেকগুলো প্রবলেম, কনসেপচুয়াল প্রবলেম এখানে চলে আসছে বেসিক্যালি ব্যাপারগুলো সেজন্য। এরকম আসলে স্যার করতে অনেক কষ্ট হয়ে যাবে এখন এই জন্য তো পরীক্ষার হল আমাদের অন্তত। অল্টারনেটিভ থাকবে তো, বুঝো নাই? এটা তো থাকবে, হ্যাঁ এটা করছি তো এই জন্য। অল্টারনেটিভ থাকবে, করছি এই আমি জন্য তো কোনো অনেকগুলা। চ্যাপ্টার বাদ দেওয়া যায় না, কারণ এই কারণে তো কোনো চ্যাপ্টার বাদ দেওয়া যায় না। হ্যাঁ স্যার। হ্যাঁ, তো দেখো কস্ট ভলিউম প্রফিট রিলেশনশিপে মূলত আমরা এখানে ইনকাম স্টেটমেন্টে দেখো, প্রথম ইনকাম স্টেটমেন্টে কি থাকে? সেলস, ভেরিয়েবল কস্ট, কন্ট্রিবিউশন মার্জিন আর ফিস কস্ট। তারপর আমরা কি পাই? নেট ইনকাম। নেট ইনকাম পাই। তো এখন এই যে সেলস, ভেরিয়েবল কস্ট, কন্ট্রিবিউশন মার্জিন এন্ড ফিস কস্ট, এগুলোর মধ্যে একটা সম্পর্ক থাকে না? এই জি স্যার। সম্পর্কটা মূলত এখানে দেখানো হয়, বুঝছো? কস্ট ভলিউম প্রফিট। কস্ট মানে কি? প্রফিট। কস্ট মানে হচ্ছে, ভলিউম মানে হচ্ছে সেলস, আর কস্ট মানে হচ্ছে ভেরিয়েবল কস্ট আর ফিস কস্ট, আর প্রফিট মানে হচ্ছে নেট ইনকাম। তাহলে এই পুরো ইনকাম স্টেটমেন্টের মধ্যে যে সম্পর্কটা, এই সম্পর্কটা অ্যানালাইসিস করার নামে হচ্ছে কস্ট ভলিউম প্রফিট অ্যানালাইসিস বা রিলেশনশিপ। এখন এখানে সমস্যাটা হচ্ছে কোথায়? ভেরিয়েবল কস্ট আর ফিস কস্ট। ভেরিয়েবল কস্টের নেচার একরকম, ফিস কস্টের নেচার আরেক রকম। বুঝতে পারছো? তো ভেরিয়েবল কস্ট আর ফিক্স কস্টের যে নেচার, সেটার নিয়ম কি? ভেরিয়েবল কস্ট কাকে বলে আমরা জানি? বলো তো একটু। আমরা একটু আলাপ করে আজকে এগুলো নিয়ে, বিষয়গুলো নিয়ে, কারণ এখন যদি তোমরা অনেক কিছু রিভাইজ দিছো, অনেকে অনেক কিছু জানো, অনেক কিছু বুঝতে পারবা। তো আমরা এটা একটু আলোচনা করি দেখি। স্যার উৎপাদন ব্যয় বাড়ার সাথে বাড়া বা কমার সাথে যে ব্যয় পরিবর্তন হয় তাকে তো ভেরিয়েবল আবার কস্ট বলি বলে। একটু, আবার বলি। স্যার বলছি যে উৎপাদন বাড়া বা কমার সাথে যে ব্যয় পরিবর্তন হয় এখানে তাকে একটা জিনিস মনে রাখবা, উৎপাদন জি বাড়ানা, স্যার। এখানে বলে যে উৎপাদনের পরিমাণ। বলো, উৎপাদনের পরিমাণ। পরিমাণ, পরিমাণ। কোয়ান্টিটির সাথে যেই ব্যয় আনুপাতিক হারে বৃদ্ধি পায় তাকে কি বলে? ভেরিয়েবল কস্ট। ভেরিয়েবল কস্ট। আর কোয়ান্টিটির উপর যে ব্যয় নির্ভর করে না, সব সময় একই থাকে, সেটা হচ্ছে ফিক্সড ফিক্সড কস্ট। কস্ট। ক্লিয়ার? জি স্যার। তো এখন এই যে ভেরিয়েবল কস্ট এবং ফিক্সড কস্ট, এটা দিয়ে মূলত আমাদের এই কস্ট ভলিউম প্রফিট রিলেশনশিপে মূল্যায়ন করা হয়। এখানে এখানে দেখো আমাদের ইনকাম স্টেটমেন্টের ফরমেশনটা কি দেখো। সেলস থেকে ভেরিয়েবল কস্ট বাদ দিলে বলে কন্ট্রিবিউশন মার্জিন, এখান থেকে আমরা ফিক্সড কস্ট গুলো বাদ দিলে পাই নেট ইনকাম। এখন জি। এই কন্ট্রিবিউশন মার্জিন দিয়ে আসলে মূলত কি বোঝাচ্ছে জানো? এই কন্ট্রিবিউশন মার্জিন কিন্তু এক সময় প্রফিটে রূপান্তর হয়। কিসের রূপান্তর হয়? প্রফিটে। প্রফিটে রূপান্তর হয়। কিরকম প্রফিটে রূপান্তর হয়? কখন? যখন আমার ফিক্স কস্টটা রিকভার হয়ে যায়, তখন কিন্তু এই কন্ট্রিবিউশন মার্জিনটাই প্রফিট। হ্যাঁ হ্যাঁ, যখন ইয়া থাকবে না আর। হ্যাঁ, যখন ফিক্স কস্টটা কি রিকভার হয়ে যাবে পুরোটা, হ্যাঁ। তখন কিন্তু কন্ট্রিবিউশন মার্জিন পুরোটাই কি হয়ে যায়? প্রফিট হয়ে যায়। প্রফিট। বুঝছো? এই জন্য এখানে ভেরিয়েবল কস্টটা বাদ দিয়ে কন্ট্রিবিউশন মার্জিন খুব গুরুত্বপূর্ণ একটা কনসেপ্ট অ্যাকাউন্টিং এর রুলসে। কারণ হচ্ছে তোমার ফিস কস্ট নির্ধারিত একই সমান। যেমন ধরো আমার একটা ক্লাসে 10 জন স্টুডেন্ট আছে, এখন প্রতিজন স্টুডেন্টের পিছনে প্রতি মাসে ধরো আমার 200 টাকা ব্যয় হয়। এখন আমি নেই হচ্ছে 1000 টাকা করে। তাহলে দেখো, ব্যয় হচ্ছে 200 টাকা, আমি নিচ্ছি 1000 টাকা করে। তাহলে আমার কন্ট্রিবিউশন কত পার স্টুডেন্টে? 800। 800 টাকা। এখন আমি যদি একটা রুম ভাড়া নিয়ে পড়াই, ওই রুমের ভাড়া যদি 8000 টাকা হয়, তাহলে কিন্তু হুম। আমার 10 জন স্টুডেন্ট হলেই আমার কিন্তু কি ওই রুম ভাড়াটা চলে আসতেছে, তাই না? জি স্যার। 10 জন স্টুডেন্ট থেকে যদি আমরা 200 টাকা করে বাদ দিয়ে কন্ট্রিবিউশন আসছে কত? 800। 800 টাকা। তাহলে 10 জন থেকে 8000 টাকা আমার ফিক্সড কস্ট রুম ভাড়াটা চলে আসতেছে। এখন হ্যাঁ। 11তম যে স্টুডেন্ট আসছে, তার কাছ থেকে যদি আমি 1000 টাকা নেই, ওই 1000 টাকার মধ্যে দেখো 200 টাকা কিন্তু ভেরিয়েবল কস্ট চলে যাবে, আর কত থাকবে? আটশো 800 টাকা টাকা। ওই 800 টাকা কিন্তু ডিরেক্টলি প্রফিট। এটাতে আর কোনো ইয়া নাই, ফিক্স কস্ট এখানে বাড়বে আর না কোনো স্যার। ফিক্সড কস্ট নাই, কারণ আমার ফিক্সড কস্টটা রিকভার হয়ে গেছে। হুম। এই জন্য কিন্তু আমরা অনেক সময় বলি মার্জিন অফ সেফটি ইনটু সিএম রেশিও সমান সমান প্রফিট। আমরা একটা সূত্র ইউজ করি না, মার্জিন অফ সেফটি হ্যাঁ স্যার। ইনটু ইনটু সিএম সিএম রেশিও রেশিও। সমান সমান কি বলি? প্রফিট। প্রফিট। কারণ মার্জিন অফ সেফটি কোনটা? ওইটা হচ্ছে ব্রেক ইভেন পয়েন্ট, মানে ফিক্স কস্ট রিকভার হওয়ার পরের হ্যাঁ সেলসটাকে হ্যাঁ বলা হয় মার্জিন অফ সেফটি। হ্যাঁ। ওইখানে যাই কন্ট্রিবিউশন তাই প্রফিট। হ্যাঁ, ব্রেক ইভেন্টের পর আর কি, হ্যাঁ, যেখানে ব্রেক ব্রেক ইভেন্টের ইভেন্ট পরে। হবে ওখানে। বুঝছো ওটা? জি স্যার। হ্যাঁ, তাহলে এই জিনিসগুলো যদি আমরা বুঝতে পারি, দেখবা যে চ্যাপ্টারগুলো তোমাদের সহজ মনে হবে। তাহলে কন্ট্রিবিউশন একটা খুব গুরুত্বপূর্ণ বিষয়। এখন যদি আমরা উৎপাদনকারী প্রতিষ্ঠানগুলোতে আমরা যখন ইনকাম স্টেটমেন্ট করি আমরা,
ইনকাম স্টেটমেন্ট আমরা করি কি, সেলস থেকে কি বাদ দিই, কস্ট অফ গুডস সোল্ড। জি। তাহলে কি পাই আমরা বলো তো? গ্রস প্রফিট, গ্রস প্রফিট। গ্রস গ্রস প্রফিট, প্রফিট থেকে যদি আমরা অপারেটিং এক্সপেন্স বাদ দিই তাহলে কি পাই? অপারেটিং অপারেটিং ইনকাম। ইনকাম। অপারেটিং ইনকাম বা নেট ইনকাম, যেটাই বলি না কেন। আর আমরা ডিটেলস মানে একেবারে ব্রেকডাউনে গেলাম না আর কি। নর্মাল আমরা নেট ইনকাম পাই, তাই তো? জি। জি। তা আমরা তো আসলে যখন আমরা কোনো প্রতিষ্ঠানের হিসাব করব, আমরা কোনো প্রতিষ্ঠানের হিসাবটা কিভাবে দেখাবো? এই যে ইনকাম স্টেটমেন্ট দিয়ে কি সেলস থেকে ভেরিয়েবল কস্ট বাদ দিয়ে কন্ট্রিবিউশন মার্জিন, তারপর ফিক্স কস্ট বাদ দিয়ে নেট ইনকাম দেখাবো? না সেলস থেকে কস্ট অফ গুডস বাদ দিয়ে গ্রস প্রফিট, গ্রস প্রফিট বাদ দিয়ে অপারেটিং এক্সপেন্স বাদ দিয়ে নেট ইনকাম দেখাবো? প্রতিষ্ঠানের ইনকাম স্টেটমেন্ট কিভাবে তৈরি করে? স্যার প্রতিষ্ঠান বলতে মানে যেন যে স্যার কোনো প্রতিষ্ঠান, সেবামূলক যে কোনো ব্যবসা সেবামূলক প্রতিষ্ঠান প্রতিষ্ঠান। তাদের ইনকাম স্টেটমেন্ট কিভাবে তৈরি করে? সেবামূলক প্রতিষ্ঠান তো স্যার আয় থেকে ব্যয় বাদ দেয়। হ্যাঁ, মানে ওই যে কস্ট অফ গুডস ফরম্যাটে তৈরি করে, তাই না? হ্যাঁ স্যার, উৎপাদন। সেলস। হ্যাঁ, ওইটাকে আমরা কি বলি জানো? অ্যাবজর্পশন কস্টিং, মনে আছে? জি স্যার, জি স্যার। করছি তো। জি আর জি জি। এই যে ইনকাম স্টেটমেন্ট আমরা যে ফরম্যাটটা দেখতেছি, সেলস থেকে ভেরিয়েবল কস্ট বাদ, তারপর কন্ট্রিবিউশন থেকে ফিক্স কস্ট বাদ, এটা কি কস্টিং? ভেরিয়েবল কস্ট। ভেরিয়েবল কস্টিং বা ডিরেক্ট কস্টিং। এই জি। ভেরিয়েবল কস্টিংটা কেন লাগে? ভেরিয়েবল কস্টিংটা লাগে হচ্ছে আমাদের ডাটা অ্যানালাইজ করার জন্য। বুঝছো? জি স্যার। আর আমরা যে নর্মাল ইনকাম স্টেটমেন্টটা করি সেলস থেকে কস্ট অফ গুডস বাদ দিয়ে, এটা হচ্ছে আমার রিপোর্টিং, অর্থাৎ আমার লাভ লস বের করার জন্য, অর্থাৎ আমার ইনকাম স্টেটমেন্ট তৈরি করার জন্য, আমার রিপোর্ট করার জন্য। কিন্তু আমার ওই তথ্যগুলোকে অ্যানালাইজ করার জন্য আমার অবশ্যই সেলস থেকে ভেরিয়েবল কস্ট বাদ দিয়ে কন্ট্রিবিউশন মার্জিন, ফিক্স কস্ট, নেট ইনকাম এগুলো দেখা লাগবে। কারণ এখান থেকে আমি ডাটা অ্যানালাইজ করে বলতে পারবো আমার কত টাকা লাভ হচ্ছে, কোথায় সমস্যা, ঠিক আছে, কোন পয়েন্টটা আমার রিকভার করা উচিত। ডিসিশন মেকিং এর জন্য অবশ্যই এই ফরম্যাটটা খুব গুরুত্বপূর্ণ। আমি ওই যে কস্ট অফ গুডস সোল্ড দিয়ে ডিসিশন মেকিং করতে পারবো না, কারণ তাহলে আমি ট্রেসই করতে পারবো না কোনটা কোন জায়গায় সমস্যাটা। স্যার জি। অবচয় কি ভেরিয়েবল কস্ট নাকি ফিক্সড কস্ট? না, অবচয় তো ফিক্স কস্ট। কারণ অবচয়টা আমরা ধরি কিসের উপর? আমরা অবচয়টা ধরি হচ্ছে একটা নির্দিষ্ট কি অ্যাসেটের উপর। অ্যাসেটের উপর, মানে একটা নির্দিষ্ট টাইম পিরিয়ডের উপর। এখন এখন কথার মধ্যে অনেক কথা চলে আসে। আচ্ছা বলো তো, অবচয় কাকে বলে? স্যার আলাপ স্ত্রী সম্পদের ব্যবহারের ব্যবহারজনিত কারণে ক্ষয়কে আলাপ যখন অপচয় বলে। আলাপ যখন শুরু করছো, একটু আলাপ বড় ডিটেলসে করি। অবচয় কাকে বলে বলি? স্থায়ী সম্পত্তি ব্যবহারের কারণে, হ্যাঁ। দীর্ঘদিন ব্যবহারের কারণে মূল্য হ্রাস পাওয়াকে বলা হয়। আচ্ছা, আর কেউ? স্যার স্ত্রী সম্পদের ব্যবহারজনিত ক্ষয়কে অপচয় বলে। আর কেউ? বলো, আর কেউ বলো। কেউ একজন বলো না, সাহস করে বলো। ভয় পাওয়ার কি আছে? না, আমরা হয় শিখবো, না হয় আমি যে পারি সেটা দেখা জানাবো। এতজন আছে আমরা, কেউ বলো, সাহস করতেছি না। স্যার স্থায়ী সম্পত্তির ব্যবহারজনিত ক্ষতি তো এটাই আমরা জানি স্যার, সিম্পল ভাবে স্যার। এটা হচ্ছে তোমরা 9, 10, ইন্টার পর্যন্ত এটা চলে। বাট অনার্স লেভেলে আইসা যখন তুমি কোনো জায়গায় প্রতিষ্ঠানে ভাইবা দিতে যাবা বা কোনো একটা অনার্স করতেছো অ্যাকাউন্টিং এর উপর, তখন কিন্তু তোমার এই সংজ্ঞা আর চলবে না। জি স্যার। আচ্ছা, এবার আমি অবচয়ের সংজ্ঞাটা বলি তোমাদেরকে। তোমরা আজকে থেকে এটা ভুলে যাও। আজকে থেকে মনে রাখবা, অবচয় একটি ব্যয় বন্টন প্রক্রিয়া। বলো। অবচয় একটি ব্যয় বন্টন প্রক্রিয়া। হ্যাঁ, অবশ্যই একটি ব্যয় বন্টন এবং প্রক্রিয়া। প্রক্রিয়া। কেন ব্যয় প্রক্রিয়া। বন্টন প্রক্রিয়া? এই যে আমি একটা সম্পদ কিনলাম, ধরো আমি যদি বলি সম্পত্তির ব্যবহারজনিত মূল্য হ্রাস। এখন ধরো তুমি যেই ফার্নিচারটা বা যেই আলমারিটা ইউজ করতেছো, এটার প্রতিদিন কত টাকা মূল্য হ্রাস করতেছে, এটা কি তুমি জানো? জি না স্যার। ব্যবহারজনিত ক্ষতি কত হচ্ছে, এটা কি ডিফাইন করা সম্ভব? না না স্যার স্যার। স্যার। আসলে না, অনেক তাহলে চিপ অবচয়টা স্যার। কেন আসলো? অবচয়ের কনসেপ্টটা কেন আসলো? বুঝছো? এটা হচ্ছে একটা ব্যয় বন্টন প্রক্রিয়া। ব্যয় বন্টন প্রক্রিয়া মানে যে আমার কাছ থেকে একসাথে অনেকগুলো টাকা চলে গেছে। আমি একটা অ্যাসেট কিনলাম, 2 লাখ টাকা বা 20 লাখ টাকা দিয়ে আমি একটা অ্যাসেট কিনলাম। এই 20 লাখ টাকা আমার কাছ থেকে চলে গেছে। এখন এই 20 লাখ টাকার সুবিধাটা আমি কয় বছর পাবো?
ধরলাম আনুমানিক আমি 10 বছর সুবিধাটা পাবো। তাহলে যখন কোনো প্রতিষ্ঠান কোনো অ্যাসেটে ইনভেস্ট করে, তাহলে ওই অ্যাসেট কি করে? রেভিনিউ জেনারেট করে, ঠিক কিনা? জি জি স্যার। স্যার। যে কোনো বিনিয়োগ তার রেভিনিউকে কি করে? বৃদ্ধি করে। তাহলে এখন ওই যে আমার ইনভেস্টমেন্টটা করলাম, আমি যে একটা অ্যাসেট কিনলাম, আমি যে একটা ইকুইপমেন্ট কিনলাম, ওই ইকুইপমেন্ট আমার প্রতিনিয়ত প্রতি বছর কি করে? সব- আয় বৃদ্ধি করতেছে, ঠিক না? জি স্যার। তো জি সেই স্যার সাথে সাথে একদিকে 10 বছর পর তো এই ইকুইপমেন্টটা আর ব্যবহার উপযোগী থাকবে না, হুম, থাকবে? না না স্যার। স্যার। থাকবে না। না স্যার। তাহলে এখন ইকুইপমেন্টের যে কস্ট, এই কস্টটা আমি ধরো 2025 সালে করলাম। কত সালে? 25 সালে। 25 সালে। মানে 25 সালে যদি এটা আমি খরচ হিসাবে দেখাই দিই, এই অ্যাসেটটা আমাকে 2025 সাল থেকে 35 সাল পর্যন্ত আমাকে রেভিনিউ আর্ন করে দিবে। তাহলে এখন রেভিনিউ খাইলো কে? 26 সাল থেকে 35 সাল পর্যন্ত, 25 সাল। কিন্তু খরচটা বহন করলো কে? 25 সাল। তাহলে এটা অন্যায় হয় না? জি জি জি। স্যার। তো হিসাব জি স্যার। বিজ্ঞানের একটা নীতিমালা আছে যেটার নাম হচ্ছে মেসিং প্রিন্সিপালস। ওই মেসিং প্রিন্সিপালসে বলা আছে যেই হিসাবকালের আয়, ব্যয়গুলো ওই হিসাবকালের মধ্যে দিতে হবে। মানে হিসাবকারের আয় থেকে ওই হিসাবকারের ব্যয়টা নির্ধারণ কি মিট আপ করতে হবে। তো সেই নীতি অনুযায়ী আমরা যখন অবচয়টা করি, এটা কি করে? ওই যে আমরা যে 2 লাখ টাকা দিয়ে একটা সম্পত্তি 10 বছর ব্যবহার করব, ওই সম্পত্তিটাকে আমরা 10 ভাগে ভাগ করি। তাহলে প্রতি বছর আছে 20,000 টাকা করে। যেহেতু প্রতি বছর এই সম্পত্তিটা আমাকে রেভিনিউ জেনারেট করে দিচ্ছে, সেই জন্য প্রতি বছরের ভাগে আমরা এই 20,000 করে খরচ দেখাই দিলাম। ক্লিয়ার জি ব্যাপারটা? স্যার। জি 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 স্যার। 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 তো এইটাই হচ্ছে মূলত অবচয়ের কনসেপ্ট, যে 2 লাখ টাকা খরচ এক বছরে কাঁধে না দিয়ে এই 2 লাখ টাকাকে আমি কি করলাম? ভাগ করে বিভিন্ন হিসাব বর্ষের মধ্যে ভাগ করে দিলাম। স্যার যদি ভগ্নাবশেষ মূল্য থাকে তখন তো বাদ যাবে না? হ্যাঁ, যা ভগ্নাংশের মূল্য বাদ দেওয়ার আবার প্রক্রিয়া আছে। এক্ষেত্রে আবার কোন কনসেপ্টে করতেছো তুমি? তুমি কি রিডিউসিং ব্যালেন্স মেথডে করলে ভগ্নাংশের মূল্য বাদ দেওয়া যায় না? ওটা পরবর্তীতে অ্যাডজাস্ট করা হয়। আর অন্যান্য ইয়াগুলোতে বাদ দিয়ে দেওয়া যায়। তাহলে অবচয় কাকে বলে? তো অবশ্যই একটি অবশ্যই ব্যয় বন্টন প্রক্রিয়া। প্রক্রিয়া। ব্যয়বন্ধ প্রক্রিয়া। হ্যাঁ, যার মধ্যে একটি সম্পদের মূল্য তার আয়ুষ্কালের মধ্যে কি করা হয়? বন্টন করে দেওয়া হয়। স্যার বইতে এভাবে পড়ছিলাম বইতে, কিন্তু মনে থাকে না। হ্যাঁ। স্যার, আর স্যার আর আমরা বলে তো যাবে? পড়ি। স্যার আমরা তো পড়ছি, বাট যে আপনি যেভাবে বিশ্লেষণ করছেন স্যার, এটা হ্যাঁ, এইভাবে তো আগে জানি না, এই আর কি স্যার। জানো না বলে তো জানার সুযোগ থাকে, তাই না? জি স্যার। জি স্যার। আচ্ছা, তা আমরা বুঝতে পারছি অবশ্যই কি জিনিস। জি স্যার। স্যার। জি হ্যাঁ। স্যার। জি স্যার। স্যার কস্ট ভলিউমটা নিয়ে যদি আরেকটু আলোচনা করে দিতেন। হ্যাঁ, আমরা যাচ্ছি কস্ট ভলিউম থেকে চলে যাচ্ছি আর কি ওইখানে। আচ্ছা, তোমরা কি স্লাইডটা দেখতে পাচ্ছ? না স্যার। আসবে স্যার, আসবে, একটু সময় নিচ্ছে। হ্যাঁ দেখতে পাইছে পাচ্ছি স্যার। স্যার। হ্যাঁ, দেখা যাচ্ছে স্যার। আচ্ছা, তাহলে আমরা কস্ট ভলিউম প্রফিট রিলেশনশিপটা বুঝছি এখন। জি স্যার। তাহলে এই যে ইনকাম স্টেটমেন্টের এই ফরম্যাটটা কি কারণে লাগে? আমাদেরকে ডাটা অ্যানালাইসিস করার জন্য। ক্লিয়ার? জি স্যার। পৃথিবীতে জি স্যার। সবচেয়ে বড় বিজ্ঞান কি জানো? সবচেয়ে বড় বিজ্ঞান হচ্ছে ডাটা অ্যানালাইসিস। কারণ পরিসংখ্যান হচ্ছে সবচেয়ে বড় হাতিয়ার তোমার ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নির্ধারণের জন্য। তুমি হ্যাঁ স্যার, যেখানেই রিপোর্ট যাও না করার কেন, জন্য। যেখানেই যাও না কেন, ধরো এই যে আমরা ধরো একটা করোনার টিকা আবিষ্কার করছি, তাই না? জি স্যার। তো করোনার টিকাটা কার্যকর নাকি অকার্যকর, এটা কিন্তু একটা এক্সপেরিমেন্ট করে ওটা ডাটা অ্যানালাইসিস করেই কিন্তু আমরা রেজাল্টটা দিতে দিতে পারি। বুঝছো? তো যারা জি ডিসিশন মেকিং বিজনেসের ক্ষেত্রে যারা ডিসিশন মেক করে, তারা কিন্তু সম্পূর্ণ সবকিছু ডিপেন্ড করে ডাটা অ্যানালাইসিসের উপরে। যেমন আমরা এখন যদি বিভিন্ন এআই গুলো দেখতেছি, এআই গুলো কি অ্যান্সার দিচ্ছে আমাদেরকে? সবগুলো কিন্তু আমাদের তথ্যগুলোকেই পর্যালোচনা করে তারা শুধু সামারি করে দিচ্ছে। কিন্তু এআই কিন্তু নিজে কিছু জেনারেট করতেছে না। জি স্যার। তো এই যে ডাটা অ্যানালাইসিস করার জন্য এই চ্যাপ্টারটা তোমার দরকার আছে। এখন ব্যাপারটা হচ্ছে কি, আহ, আমরা যখন কোনো বাইভাতে যাব, কোনো চাকরিতে যাব, কোনো জায়গায় যাব কাজ করতে, তখনই দেখবা যে এই কস্ট ভলিউম প্রফিট রিলেশনশিপ অ্যাকাউন্টিং নিয়ে তুমি যেখানেই যাবে না কেন, এখান থেকে তোমার প্রশ্ন আসবেই। তোমাকে বাইভাতে বা তোমার চাকরি জব সেক্টরে এখান থেকে প্রশ্ন থাকবেই, অ্যাকাউন্টিং রিলেটেড প্রশ্ন এই চ্যাপ্টার থেকে থাকবেই। এই চ্যাপ্টারকে ইগনোর করে কোনো ইন্টারভিউর প্রশ্ন হয় না। এটা খুব গুরুত্বপূর্ণ চ্যাপ্টার। কারণ সব চ্যাপ্টার তুমি মুখস্থ করে মোটামুটি অ্যান্সার করে দিয়ে আসতে পারবা,
কিন্তু এই চ্যাপ্টারে তোমার মুখস্থ করে কোনো সম্ভব না যদি হুবহু কমন না পড়ে। তো এটার গুরুত্ব খুবই বেশি এই চ্যাপ্টারটার উপর, কারণ এটা তো তোমার ইয়া লাগবে। তাহলে এখানে আমরা কিছু ইম্পর্টেন্ট জিনিস দেখি। সেল প্রাইস পার ইউনিটকে আমরা সাধারণত এসপি লিখি, ভেরিয়েবল কস্ট পার ইউনিটকে আমরা কি লিখি? ভিসি। বিসি। 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 আর ফিক্স কস্টকে আমরা এফসি নামে চিনি, ব্রেক ইভেন পয়েন্টকে আমরা বিইপি নামে চিনি, মার্জিন অফ সেফটিকে কি নামে চিনি? এমএস। এমএস। এমএস নামে চিনি। কন্ট্রিবিউশন মার্জিন হচ্ছে সিএম, আর প্রফিট ভলিউম রেশিওকে পিবি রেশিও, আবার কন্ট্রিবিউশন মার্জিন রেশিওকে আমরা সিএম রেশিও দিয়ে বোঝাই। স্যার মার্জিনাল সেফটি বিষয়টা কি একটু বললে ভালো হতো। আচ্ছা, মার্জিন অফ সেফটির বিষয়টা একেবারে আমরা এই ভিডিওর শেষে খুব সুন্দর করে বুঝাই দিব ইনশাল্লাহ, কেমন? জি ঠিক স্যার। আছে। একটু ওয়েট করে আমরা দেন এবার আমরা, স্যার সিএম আর পিভিটা কি একই? হ্যাঁ সিএম যে কথা পিবি একই কথা, কারণ এই যে বলছো তোমাদের, এই যে আমি যখন শুরুতে একটা আলোচনা করছিলাম যে কন্ট্রিবিউশন মার্জিন কিন্তু একসময় প্রফিট হয়ে যায়, জি স্যার, বুঝছি। মনে ফিক্স আছে? কস্ট উঠে, জি স্যার, ফিক্স হ্যাঁ, কস্টের ওই টাকা যে উঠে ওখান আসার থেকে পর। আসছে প্রফিট ভলিউম রেশিও। তাহলে কন্ট্রিবিউশন মার্জিন কখন প্রফিট হয় বলো তো? স্যার ফিক্স কস্ট উঠে আসার পর। হ্যাঁ, ফিক্স কস্ট উঠে আসার পর কন্ট্রিবিউশন মার্জিন কিন্তু কি হয়ে যায়? প্রফিট হয়ে যায়। এই জন্য দেখবা যে আমরা যে মোবাইলগুলো ইউজ করি না, জি স্যার। যখন একটা মোবাইল বাজারে আসে এটার দাম থাকে 1.5 লাখ টাকা, বাট এটা 2 বছর যাইতে পারে না, সেম মোবাইলটাই তুমি একেবারে অথেন্টিক প্রোডাক্টটি তুমি পাচ্ছ হচ্ছে ধরো 80,000 টাকায়। তো এত টাকা কমে গেল কেন? এইটা কমে যাওয়ার কারণ হচ্ছে একটা মোবাইল যখন বাজারে আসে তার রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট কস্ট আছে, তার এখানে অনেকগুলো টাকা ইনভেস্ট করতে হয়, ফিক্স কস্ট। ওটা খরচ করে যাওয়ার পরে ও একটা প্রোডাক্ট নিয়ে আসে, নিয়ে আসার পরে তার টার্গেট থাকে যে আমি 2,000 ইউনিট থেকে আমার ফিক্স কস্টটা তুলে নিয়ে আসবো, বা 20,000 ইউনিট থেকে আমি ফিক্স কস্টটা তুলে নিয়ে আসবো। যখন 20,000 ইউনিট বিক্রি হয়ে যায় তখন ফিক্স কস্টটা উঠে আসে, তখন কিন্তু তার আর কোনো ফিক্স কস্ট থাকে না, তখন শুধু কন্ট্রিবিউশনটা যাই লাভে পরিণত হয়ে যায়, তখন তার ভেরিয়েবল কস্ট উঠতেই কিন্তু তার লাভ। তখন দেখা গেল জি এই স্যার। প্রোডাক্টের দামটা কমাই দিতে পারে, বুঝছো ওটা? সেজন্য কিন্তু দামগুলো জি কমে স্যার। যায়। কিন্তু আবার অনেকে যদি মনে করে যে আমি তো শুরু থেকে এই দামে রাখতে পারতো, শুরু থেকে যদি এই দামে পণ্যটা নিয়ে আসতো কোম্পানি, ও কোনোদিন বিক্রি করতে পারতো না, লস করতো। আচ্ছা, এখানে একটা জিনিস দেখো, সেলস ইন ইউনিট, এই জিনিসগুলো তোমাদের খুবই ভালো করে মনে রাখতে হবে। সেলস ইন ইউনিট, ধরো 100 ইউনিট, সেল প্রাইস পার ইউনিট 20 টাকা, তারপর হচ্ছে সেলস ইন টোটাল 2,000 টাকা। একে কিন্তু তিনোটাই সেলস, তিনোটাই কি? সেলস। 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 এখন এই তিনটা সেলসের মধ্যে পার্থক্যটা ভালো করে বুঝতে হবে। এক নাম্বার, সেলস ইন ইউনিট। সেলস ইন ইউনিট, কত ইউনিট ইউনিট। পণ্য বিক্রি করছো তুমি, কত পিস পণ্য বিক্রি করছো। কারণ কারো যদি মুরগির ফার্ম থাকে সে কয় পিস মুরগি বিক্রি করছে, এটা হচ্ছে সেলস ইন ইউনিট। সেল প্রাইস পার ইউনিট, প্রত্যেকটা প্রোডাক্ট কত করে বিক্রি করছো। আবার সেলস ইন টোটাল, মোট বিক্রয় মূল্য কত। এই যে তিনটা সেলসের ফরমেশন, এই তিনটা সেলসের ফরমেশন তোমার মনে রাখতে হবে। এটা যদি বুঝতে পারো তাহলে তোমার জন্য এই চ্যাপ্টারটা বোঝা অনেকটা সহজ হয়ে যাবে। তাহলে বলো তো, ভেরিয়েবল কস্ট পার ইউনিট আর টোটাল ভেরিয়েবল কস্ট কি এক? জি না জি না। স্যার। জি না। আবার এই যে কন্ট্রিবিউশন মার্জিন পার ইউনিট আর টোটাল কন্ট্রিবিউশন মার্জিন কি এক? জি না না। স্যার। না স্যার। জি না। তাহলে এগুলো আমাদের বুঝতে হবে, ঠিক আছে? দেন আমরা দেখি ব্রেক ইভেন পয়েন্ট ইউনিট। ব্রেক ইভেন পয়েন্ট ইউনিটের সূত্র কি? এফসি ডিভাইডেড বাই এসপি মাইনাস বিসি। ফিক্স ক্লিয়ার? কস্ট। এটা হচ্ছে ব্রেক জি ইভেন স্যার। পয়েন্ট ইউনিট। এই যে আমি তোমাদেরকে একটা জিনিস বুঝাই যে আমাদের স্টুডেন্ট প্রতি ভেরিয়েবল কস্ট কত ছিল মনে আছে? হ্যাঁ। 200 টাকা। 200 টাকা। স্টুডেন্ট প্রতি আমরা রেভিনিউ নিতাম কত করে? 1,000। 1,000 করে। আমাদের রুম ভাড়া ছিল কত? 8,000। 8,000। 8,000 টাকা রুম ভাড়া ছিল, তাই না? জি। তাহলে একজন স্টুডেন্ট পড়াইতে গেলে আমার তো 200 টাকা এমনি ওর পিছনে ব্যয় হয়ে যাবে, তাহলে আমার টিকবে কত টাকা? 800 টাকা। 800। 800 টাকা। এখন আমি যদি 8,000 টাকা প্রতি স্টুডেন্ট থেকে 800 টাকা করে কি উঠে আসে, তাহলে বলো তো আমার 8,000 টাকা উঠতে কতজন স্টুডেন্ট পড়ানো লাগবে? 10 10। জন। 10 10 জন জন। স্টুডেন্ট পড়ানো লাগবে। তাহলে এই 10 জন স্টুডেন্ট যদি আমি পড়াই, বলো তো আমার কত টাকা লাভ হবে? লাভ তো হবে না স্যার। কোনো লাভ লাভ তো হবে না। হবে না। তাহলে এই 10 জন স্টুডেন্ট হচ্ছে আমার জন্য কি? ব্রেক ব্রেক ইভেন। ইভেন পয়েন্ট।
ব্রেক ইভেন পয়েন্ট। breaking point। এটাই কিন্তু এই সূত্রে বোঝাইছে, দেখো এফসি মানে এই যে 8,000 আর এসপি মাইনাস বিসি মানে 1,000 থেকে 200 বাদ, তার মানে এই এসপি মাইনাস বিসি 1,000 থেকে 200 বাদ দিলে থাকে কত, 800 টাকা না? সমস্ত বিন্দু এই 800 টাকাকে আমরা বলতে পারি কন্ট্রিবিউশন মার্জিন পার ইউনিট। জি Yes, জি sir। স্যার, জি জি। সেল প্রাইস জি পার স্যার ইউনিট থেকে ভেরিয়েবল কস্ট পার ইউনিট বাদ দিলে কন্ট্রিবিউশন মার্জিন পার ইউনিট। এই জন্য কোনো সূত্র দেখবা এখানে নিচে লেখা থাকে সিএম পার ইউনিট। জি স্যার বুঝছি? জি জি স্যার তাহলে এটা হচ্ছে ব্রেক ইভেন পয়েন্ট ইউনিট। এটা সূত্র দেখবা যেরকম লেখা থাকে এফসি ডিভাইড বাই সিএম পার ইউনিট। আসলে কথা কি, বুঝছো সবাই? জি স্যার, একই। আচ্ছা, এখন আমি বললাম যে 10 জন স্টুডেন্ট পড়াইলে আমার চালান উঠে, সোজা বাংলা বললে, ঠিক না? জি। আচ্ছা বলো তো কত টাকা কালেকশন হলে চালান উঠবে? 8,000 টাকা। 8,000 8,000 টাকা। টাকা। কেমনে বের করলা? না, 8,000 কোথায়? 10 10 10,000 গুণ স্যার, কত? 10,000। 1,000। 10,000 উঠলে তাহলে আমার চালান উঠে আসবে, কারণ ভেরিয়েবল কস্ট 200 করে 10 জনের 2,000 টাকা চলে যাবে, আর 8,000 টাকা চলে যাবে ভাড়া। তাহলে টোটাল আমার 10,000 টাকা কালেকশন হলে আমার চালান উঠবে, তাই না? জি স্যার জি জি। আচ্ছা, তাহলে এবার আমার প্রশ্নের উত্তর দাও, কতজন স্টুডেন্ট পড়াইলে আমার চালানটা উঠবে, মানে ব্রেক ইভেন পয়েন্টে পৌঁছাবো? 10 জন। 10 10 জন। কালেকশন কত হলে আমার চালানটা উঠবে? 10,000। 10,000 10,000 টাকা। এই 10,000 টাকা হচ্ছে ব্রেক ইভেন পয়েন্ট টাকা, আর 10 জন হচ্ছে আর ব্রেক ইভেন পয়েন্ট ইউনিট। বুঝতে পারছো? জি স্যার জি স্যার। এই জন্য এখানে ব্রেক ইভেন পয়েন্ট টাকার সূত্র দেখো, এফসি ডিভাইড বাই সিএম রেশিও কি দিয়ে ভাগ দিছি? রেশিও অনুপাত রেশিও দিয়ে। আর এখানে ভাগ দিছি সিএম পার ইউনিট দিয়ে, বুঝছো? জি স্যার অথবা ব্রেক ইভেন পয়েন্ট ইউনিট যদি জানা থাকে, অথবা 10 জন যদি তোমার জানা থাকে, তাহলে জন প্রতি কত পায় ওটা দিয়ে গুণ করলেও হয়ে যায়। সেলস প্রাইস হ্যাঁ, ক্লিয়ার? জি আর আর মূলত ব্রেক ইভেন পয়েন্টটা কি? ওই যে চালান বাংলাটা উঠছে। যেখানে আয় ব্যয় সমান স্যার, নাকি? হ্যাঁ, আয় এবং ব্যয় যে সমান, মানে পয়েন্টে আমার গিয়ে চালানটা উঠে আসছে, এরপরে যা আসে তা লাভ হবে। ক্লিয়ার? জি স্যার জি এরপর ব্রেক ইভেন পয়েন্ট টাকা আরেকটা বের করার একটা সূত্র আছে, সেলস এর সাথে বিইপি রেশিও গুণ করলে। বিইপি রেশিও রেশিও রেশিও। এই চ্যাপ্টারে যত রেশিও আমরা বের করি, বলো এই চ্যাপ্টারে যতগুলা রেশিও যত যত রেশিও রেশিও বের আমরা করি। বের করি সবগুলো রেশিওর বেস হচ্ছে সেলস। জি স্যার সবগুলো রেশিওর বেস কি? সেলস সেলস সেলস। ওই সেলস এর উপর যে রেশিও মারবা ওই আইটেমটা পেয়ে যাবা। জি স্যার এটা বুঝলি দেখা স্যার? দিচ্ছিলাম তাহলে তোমার যদি বলো ব্রেক ইভেন পয়েন্ট রেশিও হচ্ছে 20%, তার মানে সেলস এর 20%, হ্যাঁ তাহলে বের হয়ে যাবে। স্যার রেশিও বের করতে বললি সেলস এর উপর বের করতে হবে? হ্যাঁ, সবগুলো রেশিও সেলস এর উপর বের করতে হবে। আচ্ছা, জি। এবার আমরা জানি ব্রেক ইভেন পয়েন্টে কত টাকা লাভ হয়? স্যার লাভ কোনো হয় না তো লাভ স্যার। থাকে না কোনো লাভ থাকে লাভ না, হয় না তো চালান উঠে না, কোনো লাভ জি স্যার জি হয় না। থাকে না এটা তাহলে না আমরা যদি সমীকরণটা এভাবে লিখি, ব্রেক ইভেন সেলস মাইনাস ভেরিয়েবল কস্ট মাইনাস ফিক্সড কস্ট ইকুয়াল টু 0, জি জি, লেখা যায়। জি স্যার জি স্যার। লেখা যায়? লেখা যায় জি জি স্যার স্যার, লেখা যায়। আচ্ছা, এবার এখানে যদি আমি কি করি, এই যে ব্রেক ভেরিয়েবল কস্টটাকে যদি আমি এই পাশে নিয়ে আসি, দেখো আমি যদি এখানে আরেকটা সমীকরণ তোমাদের দেখাই এই জিনিসটা, যেমন বিইপি, বিই পি ইকুয়াল টু, এখানে কি আছে, শূন্য আছে না, জি জি স্যার প্লাস কি, বিসি প্লাস বিসি এফসি। প্লাস কি, এফসি। এফসি, ঠিক না? ইয়েস। স্যার তাইলে শূন্য দিকে যদি লাভ শূন্য অবস্থায় ভেরিয়েবল কস্ট আর ফিক্সড কস্ট যোগ করলে ওটাই ব্রেক ইভেন পয়েন্ট। কখন? লাভ যখন শূন্য লাভ অবস্থা। থাকবে না লাভ যদি শূন্য থাকে তাহলে ভেরিয়েবল কস্ট আর ফিক্সড কস্ট দুইটা কি সমান। যোগ করলেই সেটা বিয়ে যোগ করলেই ব্রেক ব্রেক পয়েন্ট। ইভেন পয়েন্ট পেয়ে যায়। এগুলো অনেক সময় ব্যাক ক্যালকুলেশনের ম্যাথগুলোতে এই কনসেপ্টগুলো আমাদের কাজে লাগে। ক্লিয়ার? জি স্যার আচ্ছা, দেন তারপর আমরা আরেকটা সূত্র দেখি। টার্গেট সেলস ইন ইউনিট। ব্রেক ইভেন পয়েন্ট রেশিও বের করবো কিভাবে? ব্রেক ইভেন পয়েন্ট কে সেলস দিয়ে ভাগ, ব্রেক ইভেন পয়েন্ট কে কি সেলস দিয়ে ভাগ। তোমাকে যে রেশিও করতে বলুক না কেন ওই আইটেমকে সেলস দিয়ে ভাগ দিবা, চলে আসবে। ক্লিয়ার? জি স্যার জি স্যার আচ্ছা,
তো আমাদের যা ব্রেক ইভেন পয়েন্টে পৌঁছালে কি আসছে, চালান আসছে না? জি স্যার। এবার চালানের পরে যদি কোনো বিক্রি করি, তাহলে ওই বিক্রিতে কি আছে, লাভ আছে। জি স্যার। ওই চালান উঠার পরে মানে ব্রেক ইভেন পয়েন্টের পরে যাই বিক্রি করবে না কেন, ওটাই হচ্ছে তোমার মার্জিন অফ সেফটি। ওটার নাম কি? মার্জিন অফ Margin সেফটি। of মার্জিন অফ safety. সেফটি। তার মানে ধরো আমি 10 জন স্টুডেন্ট পড়াইলে আমার চালানটা উঠে সমান সমান, তাহলে এই 10 জনের বিক্রয়, যে 10,000 টাকা আমি বিক্রি করি, এই 10,000 টাকার বিক্রয় হচ্ছে আমার ব্রেক ইভেন পয়েন্ট। কিন্তু আমার যদি 12 জন স্টুডেন্ট আসে, তাহলে আরো 2,000 টাকা এক্সট্রা আসবে না? জি জি জি। স্যার। ওই 2 জন যে আসলো, ওই 2 জনে তো আমার লস হওয়ার আর কোনো সুযোগ নাই। তাহলে ওখানে আমি কি লাভ আছে, এটা আমি নিশ্চিত। এই জন্য এটাকে বলা হয় মার্জিন অফ সেফটি। মার্জিন অফ সেফটি। ক্লিয়ার? ওই যে এক্সট্রা বিক্রয়টা, তার মানে ব্রেক ইভেন পয়েন্টের অতিরিক্ত বিক্রয়কে কি বলে? মার্জিন অফ মার্জিন অফ সেফটি। মার্জিন সেফটি। অফ সেফটি। তাহলে আমাদের যদি বলে যে মার্জিন অফ সেফটি কাকে বলে, আমরা কি লিখবো? ব্রেক ইভেন পয়েন্টের ব্রেক ইভেন পয়েন্টের অতিরিক্ত বিক্রয়কে। মার্জিন অফ সেফটি বলে। ক্লিয়ার ব্যাপারটা? জি স্যার। তাহলে ধরো মোট বিক্রয়ের মধ্যে কয়টা অপশন আছে? দুইটা অপশন আছে। মোট বিক্রয়ের একটা অংশ হচ্ছে ব্রেক ইভেন পয়েন্ট, আর বাকিটা হচ্ছে মার্জিন অফ সেফটি। ঠিক কিনা? জি স্যার। জি এই যে ধরো আমার এখানে যদি আমি বলি, এই যে আমার ধরো এই 10 জন হচ্ছে ব্রেক ইভেন পয়েন্ট, আর আমি যদি 15 জন স্টুডেন্ট পড়াই, তার মানে টোটাল বিক্রয় হচ্ছে আমার 15। 1,000 করে নিলে 15,000 টাকা। তো 15,000 টাকার মধ্যে 10,000 টাকা ব্রেক ইভেন পয়েন্ট, আর বাকি 5,000 টাকা হচ্ছে মার্জিন অফ সেফটি। তাহলে টোটাল বিক্রয়ের একটা অংশ হচ্ছে ব্রেক ইভেন পয়েন্ট, আর বাকি অংশটা কি? Margin of মার্জিন অফ safety. মার্জিন অফ সেফটি। বুঝছি? Yes, sir. জি স্যার। তো টোটাল বিক্রয়ের যে রেশিও, সেটা যদি আমরা 100% ধরি, তাহলে এর মধ্যে যদি ব্রেক ইভেন পয়েন্ট থাকে 60%, তাহলে 40% কি হবে? Margin মার্জিন of অফ safety মার্জিন অফ ratio. সেফটি। এই জন্য 100% থেকে যদি আমরা এমএস রেশিও বাদ দিই, তাহলে আমরা পেয়ে যাই কি? বিইপি রেশিও। বিপি রেশিও। আবার যদি আমরা 100% থেকে বিইপি রেশিও বাদ দিই, আমরা পেয়ে যাবো এমএস রেশিও। এমএম রেশিও। জি স্যার। ক্লিয়ার? জি স্যার। জি ওকে। এবার আমরা বলি টার্গেট সেলস ইউনিট। টার্গেট সেলস ইউনিট। ইউনিট, ইউনিট। এটা আবার কি? তো আমাদেরকে বলো তো, কতজন স্টুডেন্ট পড়াইলে আমরা চালান উঠবে? 10 জন। জন. 10 জন। মানে আমাদের বিইপি তে আমরা 10 জন পৌঁছাবো, 10 জন স্টুডেন্ট পড়াইলে। এখন আমার একজনের প্রশ্ন করলো যে স্যার, আপনি যদি মাসে 30,000 টাকা ইনকাম করতে চান, তাহলে কতজন স্টুডেন্ট পড়াতে হবে? 30 জন। 30 জন। তাহলে 30 অতিরিক্ত জন আরো 20 জন। 30,000 টাকা, তাহলে আমার খরচ দিবে কে? 30 জনের পিছনে আমার 200 টাকা করে লাগবে না? 6,000 টাকা। হ্যাঁ। 8,000 টাকা রুম ভাড়া লাগবে না? জি। জি স্যার। তাহলে 6,000 আর 8,000 চলে গেলে 14,000, আমার থাকলো 16,000। তাহলে আমার লাভ কি 16,000 না 30,000? 30,000. 30,000। তাহলে এরকম যদি আচ্ছা। কোনো সময় তোমাকে কোনো নির্দিষ্ট লাভ করার জন্য যদি তোমার কত বিক্রি করতে হবে এটা ক্যালকুলেট করতে হয়, তখন বুঝতে হবে টার্গেট সেলস। জি। তাহলে বলো, টার্গেট সেলস কখন বুঝবো? যখন আমাদেরকে প্রফিট নির্ধারণ করে দিবে ওরা। হ্যাঁ, একটা নির্দিষ্ট প্রফিট নির্ধারণের লক্ষ্যে যদি আমি বিক্রয় ক্যালকুলেশন করতে হয়, তখন এটার নাম কি? টার্গেট 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 Target সেলস sales. টার্গেট সেলস। ক্লিয়ার? জি। ওকে। এবার এখানে দেখো আমাদের এফসি ডিভাইডেড বাই এসপি মাইনাস বিসি। বলো তো এটা কিসের সূত্র? স্যার এটা Contribution ব্রেক margin. ব্রেক ইভেন ইভেন পয়েন্টের পয়েন্ট কিসের সূত্র? ইউনিটের। ব্রেক ইভেন সিএম পয়েন্ট। ব্রেক ইভেন পয়েন্টের। ব্রেক ইভেন পয়েন্টের। এখন ব্রেক ইভেন পয়েন্টে আমার লাভ কত? 0. সমান। জিরো। জিরো। Zero. এবার জিরো থেকে তো আমি যে টার্গেট লাভটা করতে চাচ্ছি, এটা তো জিরোর পরেই করতে হবে নাকি? Yes, sir. জি। আগে তো জি জিরোতে স্যার। পৌঁছাতে হবে, ঠিক না? জি জি স্যার। স্যার। এই জন্য এই টার্গেট সেলসে সূত্রটার সাথে শুধু টার্গেট প্রফিটটা যোগ করে দিছি। কারণ তোমাকে আগে জিরো অর্থাৎ 10 জন কালেক্ট করতেই হবে। 10 জন কালেক্ট করার পরে তুমি চিন্তা করতে পারবে 30,000 টাকা লাভ করবা কিনা। বুঝছি স্যার এখন। ক্লিয়ার? এই জন্য কিন্তু এই টার্গেট প্রফিটটা এখানে যুক্ত হয়ে যায়। ক্লিয়ার? জি স্যার। আচ্ছা। এখন তো সূত্রগুলোর মিনিং বুঝতে পারতেছি ভালো করে আর। হ্যাঁ, এবার টার্গেট সেলস ইউনিট যদি আমাদেরকে বলা হয় আফটার ট্যাক্স, মানে সরকার আমার কাছ থেকে ধরো ব্যাট নেয় প্রতি স্টুডেন্টে, তাহলে ওটা একটা খরচ না? জি স্যার। জি স্যার। তাহলে এখন এই প্রফিট থেকে আমার ব্যাট দেওয়ার পরে, ট্যাক্স দেওয়ার পরে যদি আমি 30,000 টাকা চাই, যে সরকারকে সরকারের পাওনা বুঝা দেওয়ার পরেও আমার 30,000 টাকা লাগবে, তাহলে কি হবে? তখন আমাদের মনে রাখবা যে এটাকে 1 - TR দিয়ে ভাগ দিতে হবে। এই 1 - TR হচ্ছে একটা ফ্যাক্টর। একটা কি? ফ্যাক্টর। ফ্যাক্টর। এই ফ্যাক্টরটার কাজ কি? এই ফ্যাক্টরটার কাজ হচ্ছে, এই ফ্যাক্টর যদি কারোর সাথে গুণ হয়, তাকে আফটার ট্যাক্সে নিয়ে যায়।
বলো। এই ফ্যাক্টর কারোর সাথে গুণ হলে কি হয়? টাকা আফটার আফটার ট্যাক্সে ট্যাক্সে নিয়ে নিয়ে যায়। যায়। আফটার ট্যাক্সে নিয়ে যায়। আর কারোর সাথে ভাগ হলে এটাকে বিফোর ট্যাক্সে নিয়ে আসে। তো এটা তো ভাগ হইছে স্যার তাহলে এখানে এটা তো বিফোর ভাগ ট্যাক্সে হচ্ছে নিছে। বিফোর তো ট্যাক্স। নিচে স্যার। হ্যাঁ, কেন বিফোর ট্যাক্সে নিছে? কারণ হচ্ছে কি, তুমি যে 40% ট্যাক্স গভর্নমেন্টকে দেওয়ার পরেও তুমি যদি 30,000 টাকা লাভ করতে চাই, তাহলে তো কি তুমি ফ্ল্যাট এই যে বিফোর ট্যাক্সে 30,000 টাকা লাভ করলে হবে না, আরো বেশি করতে হবে? আরো বেশি বেশি হচ্ছে। করতে হবে। তাহলে ওই ট্যাক্স বাদ দেওয়ার পরে তোমার কত টাকা, মানে বাদ দেওয়ার আগে তোমার কত টাকা লাভ করলে তুমি ওই 30,000 তোমার থাকবে, সেজন্য এই জায়গা ভাগ করে দিছি এটা। কাহিনী বুঝছো? জি জি স্যার। স্যার। স্যার এখন আফটার ট্যাক্সের ইম্প্যাক্টটা কেমন পড়ে? ধরো তুমি যদি এখন চিন্তা করলা যে কোনো জায়গায় 1 লাখ টাকা লাভ করছো, 30% ট্যাক্স, ভালো করে খেয়াল করো, 1 লাখ টাকা লাভ করছো, 30% ট্যাক্স, ঠিক আছে? হুম। আচ্ছা বলো তো, তাহলে তোমার আফটার ট্যাক্স প্রফিট কত? 70,000। 70,000 টাকা না? হ্যাঁ। এই 70,000 টাকা তুমি কি করলা? বিফোর ট্যাক্স কত? 1 লাখ। হ্যাঁ। আফটার ট্যাক্স কত? 70,000। 70,000। 70,000। তুমি এবার দেখো 1 লাখের সাথে 1 - TR গুণ করে দেখো। 1 থেকে যদি TR 30% বাদ দিয়ে কত থাকে? 0.70 না? জি। এবার 0.70 সাথে 1 লাখ গুণ করলে কত থাকে? 70,000। 70,000। তাহলে বিফোর ট্যাক্স থেকে আফটার ট্যাক্সে চলে গেল। জি স্যার। এখন যদি ধরো আমি যদি আমার কাছে লাভ আছে আফটার ট্যাক্স, ট্যাক্স দেওয়ার পরে 70,000 আছে, তাহলে আমার আসলে বিফোর ট্যাক্স প্রফিট কত ছিল? আমি যদি আফটার ট্যাক্স থেকে বিফোর ট্যাক্সে যেতে চাই, তখন আমাকে 1 - TR দিয়ে ভাগ দিতে হবে। 70,000কে যদি 1 - TR দিয়ে তুমি ভাগ করো, দেখবে যে তোমার রেজাল্ট 1 লাখ চলে আসে। ক্লিয়ার? ই। তাহলে এখানে দেখো তো এবার, আমি এই যে মুনাফাটা যে করব, এই যে এখানে যে আমি মুনাফাটা করব, এখানে ট্যাক্সটা অ্যাডজাস্ট করার জন্য 1 - TR দিয়ে আমরা ভাগ করে দিছি। মানে 1 - TR দিয়ে ভাগ করে আমরা বিফোর ট্যাক্স প্রফিটটাকে এমন জায়গায় বাড়াই নিলাম যেখানে ট্যাক্স দেওয়ার পরেও আমার ওই টার্গেট প্রফিটটা ঠিক থাকে। এই জন্য এখানে ভাগ হয়েছে। ক্লিয়ার? জি স্যার। হ্যাঁ, গেল এটা। টার্গেট সেলস ইন টাকা, টাকা মানে কি, ওই যে কতজন আর কত টাকা, ওটা তো একই সূত্র। সিএম রেশিও দিয়ে যদি ভাগ করি ডাইরেক্ট টাকায় চলে আসবে, অথবা যদি আমরা এখানে সিএম রেশিও দিয়ে ভাগ করলে এখানে আফটার ট্যাক্সের টাকা চলে আসবে, বা বিফোর ট্যাক্স ইউনিটে বের করে ইউনিটকে যদি এসপি দিয়ে ভাগ দাও, গুণ করো, তাহলেও তোমার টাকায় চলে আসবে। ইচ্ছা তোমার, কোনো ব্যাপার না। স্যার এসপি মাইনাস বিসি মানি তো সিএম না? হ্যাঁ, এসপি মাইনাস বিসি মানে সিএম পার ইউনিট। জি জি। একটু ক্লিয়ার সবার? জি স্যার। জি স্যার। নিচে একটা টার্গেট প্রফিটের একটা সূত্র দিছি আমরা। টার্গেট সেলস থেকে ভেরিয়েবল কস্ট আর ফিক্স কস্ট বাদ দিয়ে ইকুয়াল টু কি? টার্গেট টার্গেট প্রফিট। টার্গেট প্রফিট। টার্গেট সেলস থেকে ভেরিয়েবল কস্ট আর ফিক্স কস্ট বাদ দিলে কি হবে? টার্গেট টার্গেট প্রফিট। এটা হচ্ছে প্রফিট। সমীকরণ ফর্মুলা। কি ফর্মুলা? সমীকরণ। সমীকরণ ফর্মুলা। সমীকরণ ফর্মুলা। এটা জাস্ট জেনে রাখলে এখানে আমরা মান বসাই দিলে অনেক সময় সমীকরণ দিয়ে হয়ে যায়। মার্জিন অফ সেফটি। মার্জিন অফ সেফটি সূত্র কি? অ্যাকচুয়াল সেলস মাইনাস পিপি সেলস। ব্রেক ইভেন বিপি সেলস। পয়েন্ট। মার্জিন অফ সেফটি আরেকটা সূত্র আছে, প্রফিট ডিভাইডেড বাই কি? প্রফিট পিবি ভলিউম রেশিও। রেশিও। পিবি রেশিও। প্রফিট ডিভাইডেড বাই কি রেশিও? পিবি রেশিও। পিবি পিবি রেশিও। তোমাদের একটা কথা আমরা বারবার ক্লাসে বলতাম, যে কোনো আইটেমকে তার রেশিও দিয়ে ভাগ দিলে, যে কোনো আইটেমকে তার রেশিও দিয়ে ভাগ দিলে সেলস পাওয়া যায়, তাই না? হ্যাঁ। জি। তাহলে প্রফিটকে প্রফিট রেশিও দিয়ে ভাগ দিলে আমরা কি পাবো? সেলস পাবো। সেলস। কিন্তু হ্যাঁ। প্রফিটকে পিবি রেশিও দিয়ে ভাগ দিলে আমরা মার্জিন অফ সেফটি পাবো। কেন জানো? কেন? কারণ হচ্ছে মার্জিন অফ সেফটি হচ্ছে ওই বিক্রয়টা যেটা ব্রেক ইভেন পয়েন্টের পরে হয়, তাই না? জি স্যার। ব্রেক ইভেন পয়েন্টে বলো তো প্রফিট রেশিও আর সিএম রেশিও সেম কিনা? হ্যাঁ। বলো। প্রফিট রেশিও আর সিএম রেশিও হ্যাঁ, সেম। জি স্যার কেন সেম। সেম? কারণ আমার তো ফিক্সড ছুটে আসছে, তখন যাই সিএম তাই প্রফিট, ঠিক না? জি স্যার। জি। তাহলে এই জন্য প্রফিটকে যদি আমরা পিবি রেশিও দিয়ে ভাগ দিই, তাহলে আমরা মার্জিন অফ সেফটির সেলস পেয়ে যাচ্ছি। ক্লিয়ার? জি স্যার। হ্যাঁ, এই জন্য এই সূত্রটা আসছে এখানে। তারপর মার্জিন অফ সেফটি রেশিও, মার্জিন অফ সেফটি ডিভাইড বাই সেলস, এটা তোমরা জানো। আবার 100 থেকে বিইপি বাদ দিলে মার্জিন অফ সেফটি রেশিও পাওয়া যায়। এই যে এই ফর্মুলাটা মনে রাখবা, টোটাল টোটাল সেলসের অংশের মধ্যে
আমরা বিইপি রেশিও একটা অংশ, আরেকটা অংশ হচ্ছে এমএস রেশিও। যদি কোথাও পাও এমএস রেশিও 20%, বুঝতে হবে বিইপি রেশিও 80%। কোথাও যদি দেখো বিইপি রেশিও 60%, তাহলে এমএস রেশিও 40%। বুঝছি? জি স্যার। Yes, sir. নেক্সট আরেকটা রেশিও আছে এরকম সেম, একটা একটার অপোজিট। এটা হচ্ছে বিসি রেশিও আর সিএম রেশিও। বিসি রেশিও আর কি PM টিএম ratio. রেশিও। সিএম রেশিও। যেমন সেলস থেকে যদি ভেরিয়েবল কস্ট বাদ দেয় কি পাই? কন্ট্রিবিউশন মার্জিন কন্ট্রিবিউশন মার্জিন। তো সেলস যদি 1 লাখ টাকা হয়, 60,000 টাকা যদি ভেরিয়েবল কস্ট হয়, তাহলে কন্ট্রিবিউশন কত? 40,000। তাহলে আমরা কি বলতে পারি ভেরিয়েবল কস্ট প্লাস কন্ট্রিবিউশন ইকুয়াল টু সেলস? জি জি। হুম, তাহলে বলতে আমরা পারি। ভেরিয়েবল কস্ট যদি 60% হয়, সিএম রেশিও কত হবে? 40%। 40%। আবার সিএম রেশিও যদি 20% হয়, তাহলে ভেরিয়েবল কস্ট রেশিও কত পার্সেন্ট? 80%। 80%। বুঝছি এগুলো? জি জি স্যার। স্যার। এবার প্রফিটের রেশিওটা খুব গুরুত্বপূর্ণ আমাদের জন্য। প্রফিট বোঝাটা খুব গুরুত্বপূর্ণ, কারণ প্রফিটের অনেক ভেরিয়েশন এখানে আসে। যেমন প্রফিট সেলস মাইনাস ভেরিয়েবল কস্ট মাইনাস ফিক্সড কস্ট সমান সমান কি প্রফিট না? হুম। জি। আচ্ছা, সেলস থেকে ভেরিয়েবল কস্ট বাদ দিলে কি আসে? কন্ট্রিবিউশন মার্জিন। তাহলে আমরা কি বলতে পারি কন্ট্রিবিউশন মার্জিন মাইনাস ফিক্সড কস্ট? জি স্যার। জি। অনেকে আমরা কি করি, এরকম সূত্র দেখলে মাথা ঘুরাই, আরে এত সূত্র কই থেকে আসলো, এগুলো এত নতুন নতুন সূত্র কেন? সূত্র মুখস্থ করে এই চ্যাপ্টার করতে পারবে না তুমি যদি বেসিক্যালি কনসেপচুয়াল না বুঝো। আর কনসেপ্ট বুঝলে তুমি যে কোনো একটা ক্লু দিয়ে অঙ্ক করতে থাকো না কেন, সামনে গিয়ে মাস্ট বি তোমার মিলবে অঙ্ক। ক্লিয়ার এটা? জি স্যার। তারপর প্রফিটের আরেকটা সূত্র আছে, সেলস মাইনাস ইন্টু এমএস রেশিও ইন্টু পিভি রেশিও। আচ্ছা বলো তো, সেলস এর উপর যে আইটেম গুণ করি, যে রেশিও গুণ করি, ওই আইটেমটা পাই কিনা? হুম। পাই না? জি স্যার। আচ্ছা বলো তো, সেলস ইন্টু এমএস রেশিও সমান সমান কি? স্যার মার্জিন অফ এমএস সেফটি। রেশিও মার্জিন অফ সেফটি। কি আসবে? মার্জিন অফ সেফটি। মার্জিন তাহলে মার্জিন অফ সেফটির সাথে যদি পিভি রেশিও গুণ করি কি পাবো? প্রফিট। প্রফিট পাবো। তাহলে এই সূত্র দেখো তো আরেকটা পারছে কিনা? স্যার সূত্রটা বুঝি নাই স্যার, আরেকবার একটু বুঝেন নাই? বলেন। আচ্ছা, সেলস এর সাথে যদি আমি বিইপি রেশিও গুণ করি, বলো সেলস এর সাথে বিইপি রেশিও গুণ করলে কি পাবো? ব্রেক ইভেন পয়েন্ট। সেলস এর সাথে সিএম রেশিও Margin গুণ of করলে কি safety. পাবো? Margin of safety. মার্জিন অফ, না না, সেলস এর সাথে Safety. বিইপি রেশিও সিএম রেশিও গুণ করলে কি পাবো? কন্ট্রিবিউশন মার্জিন। সিএম পাবো। সিএম সেলস এর সাথে ভেরিয়েবল কস্ট রেশিও গুণ করলে কি পাবো? ভেরিয়েবল কস্ট পাবো। সেলস এর সাথে প্রফিট রেশিও গুণ করলে কি পাবো? প্রফিট পাবো। প্রফিট পাবো, তাই তো? তো সেলস এর সাথে এমএস রেশিও গুণ করলে কি পাবো? মার্জিনাল সেফটি। যাদের সাউন্ড আসতেছে তারা তাদের মাইকটা অফ করো। আচ্ছা, ধরো সেলস এর সাথে যদি এমএস রেশিও গুণ করি, তাহলে মার্জিন অফ সেফটি না? জি। তাহলে তাহলে এই অংশটুকুর নাম যদি আমি দিই মার্জিন অফ সেফটি, তাহলে মার্জিন অফ সেফটির সাথে আর কি গুণ করতে হবে? পিভি রেশিও। তাহলে কি প্রফিট পাবো? জি স্যার। তাহলে আরেকটা জি সূত্র স্যার। আসলো। অনেক সূত্র। এগুলো মুখস্থ করলে অনেক সূত্র, মুখস্থ না করলে কিন্তু কিছুই না। আর মুখস্থ না করলে তো খেয়ালই থাকে না। এই তো প্র্যাকটিস করতে হবে, যে এই জিনিসটা বুঝতে হবে, এই জন্য বেসিক্যালি বুঝতে হবে। আমরা তো ম্যাথ করতে সমস্যা তো হবে। আমরা বুঝতে চাই না। আচ্ছা ম্যাথ বলতো, করতে হবে। এই যে এমএস রেশিও আর পিভি রেশিও এই দুটো গুণ করলে কি আসে? প্রফিট। প্রফিট রেশিও। কি রেশিও? প্রফিট রেশিও। আবার সেলস এর সাথে যদি প্রফিট রেশিও গুণ করি কি পাবো? প্রফিট। প্রফিট। প্রফিট পাবো। এই যে সেলস এর সাথে প্রফিট রেশিও গুণ, অর্থাৎ এমএস রেশিও আর পিভি রেশিও গুণ করলে কি রেশিও? প্রফিট রেশিও। প্রফিট রেশিও। এখন এই ভাঙে ভাঙে যদি তুমি 2 দিন প্র্যাকটিস করো, দেখবে যে তোমার কাছে এগুলো একবার পানির মতো সহজ হয়ে গেছে। বুঝছি? জি জি স্যার। স্যার। আবার প্রফিট রেশিওর আরেকটা সূত্র, প্রফিট ডিভাইড বাই সেলস ইনটু 100। কারণ ওই যে বেসিক্যালি সেলস দিয়ে যারাই ভাগ দিবে তার রেশিও চলে আসবে। জি স্যার। তাহলে প্রফিট রেশিও কয় ভাবে বের করা যাচ্ছে? 6 ভাবে। 2 ভাবে। প্রফিট রেশিওটা রেশিও এমএস 2 রেশিওর ভাবে। সাথে পিভি রেশিও গুণ করলে প্রফিট রেশিও আসে, ঠিক কিনা? জি Yes. স্যার। আবার প্রফিটকে সেলস প্রফিট। দিয়ে ভাগ দিলেও কি প্রফিট রেশিও আসে। কোথায় দুই ভাবে। প্রফিট। হ্যাঁ। বুঝছি? জি স্যার। এবার তোমাদেরকে আরেকটা সূত্র যদি আমি এখানে বাড়াই দিই, দেখো তো বলতে পারো কিনা? যেমন ধরো এই সেলস এর সাথে যদি পিভি রেশিও গুণ করি কি পাবো? পিভি PV রেশিও। কন্ট্রিবিউশন মার্জিন। কি পাবো? কন্ট্রিবিউশন Contribution কারণ আমরা জানি পিভি রেশিও যে কথা সিএম রেশিও
সেম তাই কথা। সেম কথা, সিএম সেলসের সাথে যে রেশিও গুণ করব ওই আইটেম পাই না? জি হ্যাঁ, স্যার। জি স্যার। তাহলে এবার আমরা সেলসের সাথে যদি পিবি রেশিও গুণ করি তাহলে কি পাই বলো তো? কন্ট্রিবিউশন মার্জিন। কন্ট্রিবিউশন মার্জিন। পিএম পাই, কি পাই? কন্ট্রিবিউশন মার্জিন। পিএম। এবার সিএম এর সাথে যদি এমএস রেশিও গুণ করে দেই তাহলে কি প্রফিট পাবো? জি স্যার। জি জি স্যার। স্যার। তাহলে এই আরেকটা সূত্র চলে আসলো। ক্লিয়ার? আজকে একটু বাসায় লিখে লিখে এটা প্র্যাকটিস করবা, তাহলে দেখবে যেগুলো আর ভুলবা না। আবার বলি, সিএম মার্জিন অফ সেফটি ইন্টু পিবি রেশিও যেমন প্রফিট, আবার কন্ট্রিবিউশন মার্জিন ইন্টু মার্জিন অফ সেফটি রেশিও এটাও কিন্তু প্রফিট। জি। ক্লিয়ার? জি স্যার। জি স্যার। এবার আসি নেক্সট, প্রফিট রেশিও এমএস রেশিও ইন্টু পিবি রেশিও, ওই যে এখান থেকে দেখাইছিলাম, মনে আছে? জি স্যার। আচ্ছা, দেন হাই লো মেথড। হাই লো মেথড, হাই লো মেথড হচ্ছে যদি দুইটা খরচের আইটেম তোমাকে দেওয়া থাকে আর দুইটা সেলসের ডিফারেন্স দেওয়া থাকে, তাহলে খরচের ডিফারেন্সকে সেলসের ডিফারেন্স দিয়ে ভাগ দিলে আমরা সিএম রেশিও পেয়ে যাব, ভেরিয়েবল কস্ট রেশিও পেয়ে যাব। কি পেয়ে যাব? ভেরিয়েবল ভেরিয়েবল কস্ট রেশিও। ভেরিয়েবল কস্ট রেশিও। আবার প্রফিটের ডিফারেন্সকে সেলসের ডিফারেন্স দিয়ে ভাগ দিলে আমরা কি পেয়ে যাব? প্রফিট ভলিউম রেশিও মানে সিএম রেশিও পেয়ে যাব। ক্লিয়ার? জি জি স্যার। স্যার। এখন এটার কারণ কি আসলে? এটা 2 ইয়ারের ম্যাথ। না না না, দুই হাজার মাত্র মুখস্থ নিজাম। আসলে এটার কারণটা কি, এটা কেন এভাবে ফর্মুলেট হচ্ছে? ফর্মুলেট হচ্ছে এই কারণেই, এই যে ধরো দুইটা ইয়ার বা দুইটা টার্মস যেটাই বলে না কেন, বা দুইটা সেলস, সেলস দুইটা হতে পারে, সেলস পরিবর্তনশীল না স্থির? সেলস পরিবর্তনশীল। 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 ভেরিয়েবল কস্ট, পরিবর্তনশীল। পরিবর্তনশীল। প্রফিট, পরিবর্তনশীল। পরিবর্তনশীল। ফিক্সড কস্ট পরিবর্তন না। স্থির, তাই পরিবর্তনশীল না? না। জি স্যার। জি তাহলে আমার স্যার। সেলসের ডিফারেন্সের সাথে খরচের ডিফারেন্স যদি বাড়ে, তাহলে বলতো সেলসের সাথে খরচের ডিফারেন্স যে বাড়ছে, এটা কোন খরচটা বাড়ছে, ভেরিয়েবল না ফিক্সড? ভেরিয়েবল। ভেরিয়েবল Variable। কস্ট বাড়ছে, তাই না? জি 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 স্যার। স্যার। যদিও দুইটা সেলসের মধ্যে কিন্তু ফিক্সড কস্ট আছে, অর্থাৎ আমি 1 লাখ টাকা বেচলে এত টাকা বেরিয়ে কস্ট, ধরো 1 লাখ টাকা বেচলে 60,000 টাকা কস্ট, আর যদি আমি 2 লাখ টাকা বেচি 80,000 টাকা কস্ট, তাহলে দুইটা সেলসের মধ্যে যে দুইটা বিক্রিয়ার মধ্যে কি ফিক্সড কস্ট আছে না? জি। জি স্যার। তো ওটার তো পরিবর্তন ঘটে নাই, ওটা তো সেম আছে। তাহলে পরিবর্তন ঘটছে কোনটার? ভেরিয়েবল কস্ট। ভেরিয়েবল Variable কস্টের। cost। তাহলে কস্টের ডিফারেন্সকে যদি সেলসের ডিফারেন্স দিয়ে ভাগ করি, তাহলে কি ভেরিয়েবল কস্ট রেশিও বেরোবে না ফিক্সড কস্ট রেশিও বেরোবে? ভেরিয়েবল ভেরিয়েবল কস্ট। কস্ট রেশিও। বুঝছি ব্যাপারটা? জি স্যার। জি স্যার। আবার যে প্রফিট, আবার যে প্রফিটের ডিফারেন্সটা, কিসের ডিফারেন্স? প্রফিটের ডিফারেন্স। প্রফিটের ডিফারেন্স। এটাতে আবার আমরা কি পাবো? পিবি রেশিও পাবো। কি পাবো? পিবি রেশিও। পিবি রেশিও। ভলিউম। আচ্ছা বলো তো, প্রফিটের ডিফারেন্সের মধ্যে সরাসরি পিবি রেশিও কেন পাচ্ছি? প্রফিট রেশিও পাওয়ার কথা, কিন্তু পিবি রেশিও কেন পাচ্ছি জানো? না, না স্যার। একটা লেভেল সেলস থেকে যখন আরেকটা লেভেলে সেলসে যায়, তখন কি আমার ফিক্সড কস্ট বাড়ে? না। না স্যার। তাহলে তখন যেটাই কন্ট্রিবিউশন সেটাই কি প্রফিট সেটাই না? profit। জি জি স্যার। স্যার। তাহলে তখন প্রফিটের ডিফারেন্সটা, ওই যে দুইটা সেলসের প্রফিটের ডিফারেন্সটা কি অ্যাকচুয়াল কি সিএম রেশিও বা প্রফিট রেশিও না? জি স্যার। ওই যে কনসেপ্ট ঘুরে ফিরে এক জায়গায় কিন্তু। বুঝতে পারছি? জি স্যার। মাথার উপর দিয়ে যাচ্ছে না অনেকের? ইয়েস স্যার। না স্যার, এতদিন পর বুঝছি যে এগুলোর মিনিং আরো ভালো করে। কার কার মাথার উপর দিয়ে যাচ্ছে? স্যার আমার প্রথমত, এতদিন পর কেন বুঝতেছো জানো এটা ভালো করে? স্যার এটা অধ্যায় 2 বার শেষ করছি স্যার, তারপরও আজকে আবার খুলে বসলাম, দেখতেছি হ্যাঁ। যে সব ভুলে গেছি। না, না এটা স্যার, এটা এগুলো তো মুখস্থ করছি, উপরে চেঞ্জ এতদিন ইন শুনো, প্রফিট, নিচে ধরো চেঞ্জ ইন এখন এই সেলস। ক্লাসটা যদি ধরো কেউ বছর বছর শুরুতে যদি এই ক্লাসটা করে না, তার কাছে মনে হবে এটা শুধু বকবকানি। কেন বলো তো? কেন? কারণ হচ্ছে তুমি তো এখন ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং, কস্ট অ্যাকাউন্টিং, অ্যাডভান্স অ্যাকাউন্টিং, অ্যাকাউন্টিং এর অনেকগুলো কনসেপ্ট তোমার কাছে মাথায় আছে এখন, কারণ তুমি তো অনেকগুলো চ্যাপ্টার করছো, তাই না? জি জি স্যার। স্যার। তাহলে এই জন্য তোমার মাথায় এগুলো ক্যাচ করতেছে, কিন্তু ধরো তুমি কোনো কিছুই জানতো না, একেবারে থার্ড ইয়ারে নতুন উঠেই এই ক্লাসটা দেখতেছো, তো তুমি তো জানো না কন্ট্রিবিউশন কি, তুমি জানো না অ্যাবজর্পশন কস্টিং সিস্টেমে কিভাবে ইনকাম স্টেটমেন্ট করে, তুমি তো অনেক তথ্যই তোমার সামনে নাই, তখন তো তোমার কাছে বোঝার কথা না এটা। জি স্যার। বুঝছো? তার মানে সবকিছু আসলে মূলত আমাদের কুমুলেটেড কিছু জ্ঞান থাকে, এগুলো আমাকে আস্তে আস্তে কি করে, আমরা অনেকে বলি না যে স্যার এই অঙ্ক করে জীবনে কোনো কামে লাগে, এটুকু কেন করতেছি? কিন্তু কোনো অঙ্ক হুবহু জীবনে কোনোদিন কাজে লাগবে না, কিন্তু তুমি যে জ্ঞানটা আহরণ করতেছো, এই জ্ঞানের সার নির্যাসটা তোমার কাজে লাগবে।
এই জন্য প্রত্যেকটা সিস্টেম যে আমাদের করি, প্রত্যেকটা সিস্টেম থেকে আমাদের কিছু কিছু কনসেপ্ট থাকে, ওই কনসেপ্টগুলো আমাদের কাজে লাগে। জি স্যার। তাহলে আর কখনো আমরা এগুলো বলবো না যে এগুলো কি কাজে লাগে। জি স্যার। যেমন আমাকে ওই দিন ইনশাআল্লাহ। একজন, আমাদের এক ফ্রেন্ড সার্কেলের মধ্যে একজন বলতেছে যে আসলে যে আমরা ছোটকাল থেকে ম্যাথ পড়ছি, এই ম্যাথ আমাদের কি যে কাজে লাগে, আমরা যে পাটিগণিত বীজগণিত এগুলো পড়ছি, এগুলো কি কাজে লাগে? এগুলো তো কোনো কাজেই লাগলো না জীবনে, শুধু শুধু এগুলোর পিছনে সময় ব্যয় করছি। তখন আমি যে বললাম যে আচ্ছা বলতো, আমরা যদি 10 জনে চা খাই, 100 টাকা বিল আসে, তো 50 জন চা খাইলে কত টাকা বিল আসবো? কয় 500 টাকা। আমি কি, তুই যে এটা বলে ফেললি না 1 সেকেন্ডের মধ্যে, এটার জন্য তোর ম্যাথের জ্ঞানটা আছে বলে বলতে পারছিস। যদি ছোটবেলায় ঐকিক নিয়মটা যদি আমাদের ফান্ডামেন্টালি না থাকতো, তাহলে এটা আমরা কনভার্ট করতে পারতাম না। ঠিক বলছেন স্যার। ঠিক আছে? তাহলে এখন হ্যাঁ, এই জ্ঞানগুলো আমরা অনেকে বাই ডিফল্ট শিখি। বাই ডিফল্ট আমরা ব্যক্তি অনেকগুলো মানে আমাদের পারিপার্শ্বিক প্রতিক্রিয়ার মধ্য দিয়ে আমরা এগুলো শিখি অনেকেই। অনেকে হয়তো পড়াশোনা করে না, কিন্তু এটা করতে পারতেছে। কেন করতে পারতেছে? সে তার বাস্তবতা থেকে শিখছে। আর আমরা যখন এই বাস্তবতাটাকে যখন আমরা বইয়ের পাতায় নিয়ে আসি, তখন আমাদের কাছে এটা বোরিং লাগে, আমরা বিরক্ত হয়ে যাই, পড়াশোনাটার মধ্যে আমরা মজা পাই না। ইউজলেস মনে হয় আর কি। হ্যাঁ, এখন আমি তোমাদের একটা মজার মজার কথা বলি, কেমন? জি স্যার। জি স্যার। ভালো হয়। যেমন ধরো, আহ, আমরা জানি কস্ট অ্যাকাউন্টিং এর এখন নতুন একটা টার্মস আসছে, বুঝছো? জি স্যার। সেটাকে বলা হচ্ছে যে তুমি তো প্রাইস, তোমার প্রতিদ্বন্দ্বী প্রতিষ্ঠানের সাথে প্রাইস বাড়াইয়া তোমার প্রফিট ম্যাক্সিমাম করতে পারবে না, তুমি প্রফিটটা তো জেনারেট করতে পারবে না প্রাইস বাড়াইয়া, কারণ তোমার তো অনেক প্রতিদ্বন্দ্বী। তো তাদের সাথে বাজারে যদি তুমি টিকতে চাও, প্রফিট যদি তুমি করতে চাও, তুমি কি প্রাইস বাড়াই দিয়া প্রফিট বাড়াইতে পারবা? না না, স্যার, তাহলে না। বাজার থেকেও আপনার ঠকে কম যাবে করে আবার। বিক্রয় বাড়াতে হবে। তাহলে আমার কি করতে হবে? প্রফিট ওই বাড়ানোর জন্য, কোয়ালিটি প্রতিদ্বন্দ্বিতায় টিকে থেকে প্রফিট বাড়ানোর জন্য আমার কি করতে হবে? সেলস প্রাইস বাড়াইতে কমাতে হবে। হবে। না, সেলস কেন বাড়াবে? সেলস তুমি বাড়াইতে পারলা, কিন্তু প্রফিট সেলস তো তোমার কমাতে হবে। বাড়ানোর জন্য একটা নির্দিষ্ট লিমিটেশন আছে। এটা স্যার আরেকটা পণ্যের জায়গায়, গতি, আরেকটা জায়গায় তারা মানে কনসেন্ট্রেট করতে বলে, সেটা হচ্ছে কস্ট মিনিমাইজেশন। ব্যয় খরচ সংকোচন। কমানো। ব্যয় খরচ খরচ কমানো। তুমি কমানো। যদি খরচ কমাইতে পারো, তো তোমার পাশে একটা দোকানদার আছে, তুমিও দোকানদার, তোমার পাশের দোকান থেকে যদি তুমি 5 টাকা সস্তায় মালটা কিনতে পারো, তুমি কিন্তু প্রতি জোড়ায় তার কাছ থেকে 5 টাকায় লাভ করতেছো বেশি, প্রতি পিসে 5 টাকা বেশি লাভ করতেছো। কিন্তু তুমি 5 টাকা বাড়াইয়া বিক্রি করতে পারবে না। জি স্যার, যত কমাবে তত লাভ বেশি হবে। ঠিক না? তাহলে এখন বেশি হবে। লাভের যে মূল হাতিয়ার সেটা হচ্ছে কস্ট মিনিমাইজেশন। কস্ট কি? মিনিমাইজ মিনিমাইজেশন। করা। মিনিমাইজেশন। কিন্তু দেখো, এই কথাগুলো কিন্তু আমাদের যে বাপদাদারা, তারা কিন্তু ব্যবসা করছে, তারা কিন্তু এই কথাগুলো বলছে মুখে মুখে, কিন্তু তারা এই জিনিসটা মনে হয় না যে এটা হচ্ছে বড় টার্মস অ্যাকাউন্টিং এর। তারা কি বলতো জানো? না তারা বলতো যে কেনাই জিততে না পারলে বেচাই জিতা যায় না। বুঝো ব্যাপারটা? কি বলতো? বুঝি না স্যার। তা আবার বলেন স্যার। কেনাই জিততে না পারলে বেচাই জিতা যায় না। মানে তুমি যদি আচ্ছা। কম দিয়ে কিনতে না পারো, তুমি বেশি দিয়ে বিক্রি করতে পারবে না তো। কারণ বেশি দিয়ে তো আরেকজনের তো তুমি কম্পিটিশনে হারিয়ে যাবা। তাহলে তুমি যদি কম দিয়ে কিনতে পারো আরেকজনের তুলনায়, তাহলে তোমার ওই লাভটা বেশি হবে। জি স্যার। বুঝে গেছো ব্যাপারটা? ধরো জি একটা স্যার। বই, এই বইটা ধরো, এই বইটা এখন ধরো সবাই ইয়া করছে, এই যে ধরো 300 টাকা করে বিক্রি করতেছে। এখন সবার কিনা হচ্ছে ধরো 250 টাকা, 300 করে বিক্রি করতেছে। সবাই লাভ করতেছে কত করে? 50 করে না? 50 টাকা। স্যার। আমি যদি পাবলিকেশনকে ম্যানিপুলেট করে আমি যদি বলি ভাই আমি এক লগে 2 লাখ টাকার বই কিনবো, আমার প্রতি পিসে আপনার 10 টাকা করে কম দেন, কারণ আমি যদি 10 টাকা করে ওর কাছে ম্যানেজ করে এই বইগুলো আনতে পারি, তাহলে বলো তো আমি 300 টাকায় বিক্রি করবো, কিন্তু আমার লাভ হবে কত? 60 টাকা না? 60 টাকা করে। তাহলে আমি জেতাই, কেনাই জিতলাম বলেই তো আমার বেচাই জিতলাম। কারণ আমি যদি জি আমার স্যার। প্রতিদ্বন্দ্বী থেকে বেশি লাভ করতে চাই, আমি তো এটা 250 টাকা কিনে তো 310 টাকা বিক্রি করতে পারবো না, তাহলে তো আমার সেল ফল করবে। জি স্যার। তাহলে ওই বাস্তব অভিজ্ঞতাগুলো কিন্তু আমরা এখন বইয়ের পাতায় পড়ি। বুঝছো ব্যাপারটা? জি স্যার। যে এগুলো নিয়ে চিন্তা করতে হবে, আমাদের বুঝতে হবে, শিখতে হবে অনেক কিছু। আমরা শুধু গতানুগতিক ধারায় মুখস্থ করলে হবে না শুধু সবকিছু। একটু চিন্তা ভাবনা করি আমরা, ব্যাপারগুলো আসলে কি ঘটতেছে, তাহলে দেখবো যে অনেক কিছু শান্তি আছে, অনেকগুলো মজা আছে পড়াশোনাটার মধ্যে। বিশেষ করে আমরা তো এখন গতানুগতিক একেবারে মানে কি বলা হয়, এই যে ইয়া হয়ে গেছি, মানে রোবোটিক পার্সন হয়ে গেছি, আমাদের মধ্যে কোনো কিছুই নাই। যেমন তোমরা যারা এখানে আসো, তারা জি আউট স্যার। নলেজের জন্য কে কোন বই পড়ো? হয়তো যারা একটু চাকরির জন্য মুহে আসো, তারা হয়তো বা 2-4টা সাধারণ জ্ঞান বই পড়ো,
মুখস্থ করার জন্য, কিন্তু বাট জানার জন্য কয়দিন সাধারণ জ্ঞান পড়ছো? পড়ছো? না স্যার। আচ্ছা। কোনোদিন পড়ি না। কোনো একটা সাহিত্য, কোনো একটা কবিতা আমরা কোনোদিন পড়ি না। তারপর কোনো কিছু জানার জন্য কোনো ব্যাপারেই আমরা কিছুই পড়া নাই, আমাদের কোনো পড়াই নেই, শুধু মুখস্থ বিদ্যা স্যার। সবকিছু মুখস্থ বিদ্যা। তুমি চিন্তা করো, দেখো না, সাপোজ খেয়াল করো, এই যে আমরা ভবিষ্যতে সবাই, এখন তো সবাই আমরা মেচিউর হয়ে গেছি অনেকটা, তাই না? মেয়েদের ইয়েস মধ্যে স্যার। অনেকে বিয়ে করে ফেলছো না? ছেলেদের মধ্যে লাইনে আছে, হয়তো দুই একজন করে ফেলছো, ঠিক না? তাহলে তুমি একটা সিচুয়েশন থেকে এখন যে তোমার জীবনের এই যে তুমি 25, 26, 27, 28টা বছর তুমি একটা সিচুয়েশনে কাটাইছো, কাটানোর পরে তুমি আরেকটা সিচুয়েশনে যাচ্ছ, ওই জীবন সম্পর্কে তোমার কোনোদিন গবেষণা করছো? ওই জীবন সম্পর্কে তুমি কোনোদিন জ্ঞান আহরণের চেষ্টা করছো? না স্যার। তখন যাই কি করি, ওই জীবনে যাওয়ার পরে 2 দিনও টিকে না সংসার, হ্যাঁ। পাতিলে পাতিলে মারামারি শুরু হয়ে যায়। কারণ কি? কারণ তোমার কাছে কোনো অ্যানালাইসিস নাই। তুমি এই যে তোমার পরিবর্তিত জীবনটাকে তুমি কিভাবে হ্যান্ডেল করবা এই সম্পর্কে তোমার কোনো নলেজই নাই, তোমার কোনো জ্ঞানই নাই, তোমার আলোচনাই নাই। তার মানে কি? তুমি ওখানে গিয়ে তুমি ধ্বংস হয়ে গেছো, তোমার লাইফটা জাহান্নামে পরিণত হয়ে গেছে 2 দিনেই। প্রত্যেকের ক্ষেত্রে আমাদের এই জিনিসগুলো হচ্ছে। কারণ কি? আমরা কেউ জ্ঞান আহরণে উৎসাহিত না। জাস্ট স্যার। আমাদের চাওয়াই হচ্ছে একটা, যে কিভাবে আমরা আরেকজনের চেয়ে বেটার থাকবো, আরেকজনের চেয়ে বেটার থাকবো। এটা তো তোমার লাইফ না। আরেকজনের চেয়ে ভালো থাকা, আরেকজনের চেয়ে একটু আগায় যাওয়া, এটা কোনোদিন তোমার লাইফ না, এটা তোমার স্যাটিসফ্যাকশন না। তোমার স্যাটিসফ্যাকশন হচ্ছে তোমার মন কি যাচ্ছে, তুমি কিসে প্রশান্ত, তুমি কিসে শান্তি পাচ্ছ, ওটা হচ্ছে তোমার লাইফ। কারণ তুমি যখন এই যে অসুস্থ প্রতিযোগিতায় যাবা, এই প্রতিযোগিতা তোমার জীবনে মরার আগ পর্যন্ত তুমি শেষ হবে না। ঠিক স্যার। এই জন্য আমাদের হাদিসে একটা কথা আছে যে বনি আদমের পেট মাটি ছাড়া কোনোদিন ভরে না। মানে আমরা যারা মানুষ, আমাদের এই পেট নাকি মাটি ছাড়া কোনোদিন কি ফিল আপ হয় না। বলে না। মাটি দিয়ে ফিল আপ হয় কিরকম জানো? মারা গেলে মানুষ যখন মারা যায় তখন তার উপর কি দেয়? প্রথমে বাঁশের চাটা দেয় না? মাটি দ্বারা কিছু তৈরি করে। তারপর কি দেয়? মাটি দেয় মা- নাকি? মাটি দেয়, হ্যাঁ। হ্যাঁ, ওই মাটি ভেঙে পড়ার আগ পর্যন্ত আমাদের আসলে চাহিদা শেষ হয় না। তাহলে এই অসুস্থ চাহিদার মধ্যে তুমি নিজের সুখটা কোনোদিন চিন্তা করছো যে তুমি কিসে সুখী, কোন না জিনিসটা স্যার। তোমার ভালো লাগে? আমরা কিন্তু শুধু হ্যাঁ। গতানুগতিক গতানুগতিক ধারার পিছনে ছুটতেছি, গতানুগতিক ধারার পিছনে ছুটতেছি। আমার নিজের জন্য, নিজের ভালো লাগার জন্য আমরা কোনোদিন কোনো কিছু শিখতে চাই না, কোনো পড়াশোনা নাই, কোনো স্টাডি করতে চাই না। এই যে তোমরা সবাই চিন্তা করো না, আমি যদি আজকে চিন্তা করলাম যে আমি তোমাদের 3,000 টাকা করে কোর্স করাচ্ছি, এই 3,000 টাকা করে কোর্স করাবো না, আমি শুধুমাত্র 5টা অঙ্ক দিব, 5টায় কমন আসবে, 5,000 টাকা করে দিবে আমারে, বিশ্বাস করবা অর্ধেকের বেশি স্টুডেন্ট সবই শুধু সাজেশনটা কিনবে, কেউ পড়বে না। জি স্যার। তাহলে এই পড়ার জি মধ্যে কি মজা আছে তোমার? তুমি তো মজাই পেলে না পড়ার, শিখার স্যার মজাই। একটা জিনিস, স্যার আমি একটা কথা বলি। বলো। স্যার আমি অনেকজনকে দেখছি দি মানে কোর্স কেনার চেয়ে সাজেশন কেনার জন্য আরো বেশি টাকা খরচ করছে। হ্যাঁ, অবশ্যই। কিন্তু এরাই যে আবার স্যার কি আছে করবে জানো? অনেকে। এরাই আবার হ্যাঁ। যখন কমন পড়বে না, ওই সব স্যারদের গালি দিবে। হ্যাঁ স্যার। হুম। এটা স্যার আমি দেখছি স্যার, আমি নিজে নিজে আপনি বলছেন না আম- অ্যানালাইসিস করতে দেখছি, এগুলো স্যার সবগুলো একই প্রশ্ন, সবার সাজেশন একই আমি তো সবকিছু। বলছি যে সবার সাজেশন তো একই, তোমার কাছে যে ব্যতিক্রম বা দিগদর্শন, কোড কোয়েশ্চেন তোমাকে যে একটা অ্যানালাইসিস করে দিছে কোন সালে কতটা প্রশ্ন আসছে, ভাই এত এত অ্যানালাইটিক্যাল কোশ্চেন সাজেশন তোমাকে কে দিবে আর? স্যার আপনি যেভাবে দিছেন কয়টা থিওরি আসছে কয়টা ম্যাথ আসছে এরকম আমি ইয়াতেও বের করছি তো, মানে কোন অধ্যায় থেকে কয়টা আসছে মানে থিওরি গুলোতে। হ্যাঁ, তো এর চেয়ে আরো অ্যানালাইটিক্যাল সাজেশন তোমার সামনে আর কি দিবে তারা? মাঝখানে কি করি আমরা? ওই যে অমুক স্যার সাজেশন দিছে, মনে কমন পড়বে, বাস যায় কিছু টাকা ঢেলে দিয়ে আসি। এটা স্যার ওই প্রথম পরীক্ষায় দেখা গেছে স্যার। বুঝছো? টাকা ঢেলে দিয়ে আসি, এর মধ্যে অর্ধেক কম, কিছু কমন আসে আসে, কিছু কমন আসে না, পরে স্যারের গালি দেই। আর আমাদের মধ্যেও কিছু আছে এরকম, টাকা পয়সা কামানোর জন্য দেখবা যে পরীক্ষার আগে খুব অ্যাক্টিভ থাকে সাজেশন নিয়ে। তা আসলে এগুলো একটা টোটালি মানে কি বলা হয়, এ, মানে বোকাস একটা সিস্টেম। ভাই কি আসবে না আসবে এটা কি আমি জানি? আমার স্যার মধ্যে আসে নাই তো তো কি ক্ষমতা এবার আছে? পরীক্ষায়, এবার আসে নাই তো প্রথম পরীক্ষাটাতে। প্রথম পরীক্ষা না, এই পর্যন্ত যতগুলো ন্যাশনাল ইউনিভার্সিটি যখন এই যে পরীক্ষার ধারাগুলো চেঞ্জ করছে, কোনোটাই আসে না। এই জন্য আমি তোমাদের বলি যে কোন ম্যাথ আসবে ভাই আমি জানি না, তোমরা প্র্যাকটিস করো। তাই না? হ্যাঁ স্যার। তোমরা প্র্যাকটিস করো, শিখে আসো, যেটুক পারো তুমি দেখে আসো, লিখে আসো, তুমি নাম্বার পাবা। কিন্তু বাট তুমি যেটুক জানো ওটা প্র্যাকটিস করে দিয়ে আসো, ওটাকে ধরো। তুমি ভয় পাওয়ার কিছু নাই, হুবহু কমন পড়ার হ্যাঁ দরকার নেই। স্যার।
যেটুক স্যার পারো আমি তুমি এটা করে দিও। করছিলাম এরকম, স্যার আমি একটা কথা বলি। বল। বলো। স্যার আমি আপনি আমাদের সেকেন্ড ইয়ার পরীক্ষার আগে ডিসপোজালের জার্নাল করাইছিলেন না ইয়াতে, হ্যাঁ ডেপ্রিসিয়েশনে। তো স্যার আমি দেখছিলাম যে এর আগের ইয়ারে সাম অফ ইয়ার ডিজিট থেকে ম্যাথ আসছে, তো ভাবছি যে এবার জার্নাল আসবে। আসলে অঙ্কটা আমি বুঝি নাই, কিন্তু আপনি যে নিয়মে করাইছেন আমি ওই নিয়মে করে দিয়ে এসেছি, আমার থেকে অ্যাপ্লাসে আসছে। আমার হ্যাঁ, থেকে শুধু এটা ক্যাশ ফ্লো ছাড়া আর কোনো অঙ্ক মিলে নাই। এটাই তো বললাম যে তুমি করে দিয়ে আসলে তুমি মাস্ট নাম্বার পাবা। আমাদের ধারণা হচ্ছে হুবহু কমন পড়ে নাই তো আমি শেষ, অর্ধেক মরে যাই আমরা। তো মরার আমি আগে স্যার মরে যাওয়া আপনি যাবে না। কি হয় দেখবো, ফেল পরীক্ষার আগে একটা করলে করলাম, কি হয়েছে? যেরকম করে করাইছেন জার্নাল, আমি ক্লাসটা করে গেছি বরাবর এগুলো আসছে, গেইন অন ডিসপোজাল, লস অন ডিসপোজালের জার্নাল গুলা। তো এই জন্য তুমি যখন কোনো কিছুকে ধরতে পারবা বা সামনে সাহস করে দিয়ে আসবা, দেখবো তুমি নাম্বার পাবা। বইয়ের কিছু নাই। হ্যাঁ, আর স্যার ভয় আরেকটা পাবে জিনিস, কারা? এটা যারা মুখস্থ করে গেছে, পড়াশোনা করে নাই, তারা ভয় পাবে। আর হচ্ছে আরেকটা জিনিস স্যার, থিওরি দিতে হবে স্যার একটা না একটা। থিওরি তো এটা আমি স্যার আপনি তোমাদের জন্য বলছেন যে এটা প্রত্যেকটা অনেক সাজেশন আমি তোমাদেরকে বারবার বলছি যে থিওরি ব্যাকআপ রাখবা, থিওরি ছাড়া বাঁচতে পারবা না। এবার কি হয়েছে আমি একটা উদাহরণ দিই, ব্যাপারটা বুঝাই। যেমন এই যে ডিগ্রি থার্ড ইয়ার অ্যাডভান্স অ্যাকাউন্টিং বই আছে, বুঝছো? জি স্যার। ওটার সাথে তোমাদের দুই তিনটা চ্যাপ্টার মিলে, চ্যাপ্টার 1, চ্যাপ্টার 2, তারপর হচ্ছে ব্যাংক্রাপসি, এগুলো মিলে। আর দুই তিনটা চ্যাপ্টার ফোর্থ ইয়ার থেকে, ফোর্থ ইয়ারের বইয়ের সাথে মিলে। তো ওদের কিন্তু 7টা ম্যাথ চ্যাপ্টার আছে। তো এখন ওদের কোয়েশ্চেন প্রতি বছর পার্ট সিতে তোমার 7টা ম্যাথ আসে, একটা থিওরি আসে। তো ওইভাবে মোটামুটি ওরা রিকভার করে। ডিগ্রি স্টুডেন্ট তো সাধারণত একটু দুর্বল থাকে ওরা। ওরা 5-6টা চ্যাপ্টার করে, এখান থেকে 3-4টা ম্যাথ পায়, একটা থিওরি দেয়। এই যে রিসেন্টলি যে পরীক্ষাটা হয়েছে ওটাতে কি করছে জানো? ওটাতে 4টা জি ম্যাথ স্যার। দিছে, 4টা থিওরি দিছে। ওস, আচ্ছা এবার যেটা রেজাল্ট দিছে ওইটা। এই যে হ্যাঁ, রিসেন্টলি যে রেজাল্টটা দিছে সেটা 4টা ম্যাথ দিছে, 4টা থিওরি দিছে। কিন্তু আমি ওদেরকে এই জন্য বারবার বলে দিছি যে ভাই তোমরা ডিগ্রিতে পড়ো, তোমরা থিওরি পড়বা, কারণ ম্যাথে তোমাদের আশা করাটা একটু কম। স্যার কষ্ট দুইটা থিওরি আসবে মিনিমাম। হ্যাঁ, কষ্ট 2টা থিওরি আসবে, 6টা ম্যাথ আসবে তোমাদের। তো আমরা অনেকে মনে করি যে না, থিওরির অঙ্কের পিছনে যে পরিশ্রম করি, থিওরি পড়তেই চায় না আমরা। আর স্যার আপনি বলছেন না লাস্ট টাইমে থিওরি দিতে, আসলে স্যার লাস্ট টাইমে এমন ম্যাথ করা যায় না, অনেক তাড়াহুড়া থাকে। আর ম্যাথ যখন লাস্ট টাইমে তুমি অর্ধেক করবা তখন থাকবে না তো কিছু। তোমার তো পরীক্ষায় হ্যাঁ স্যার। নাম্বারই পাবা না, ওটা ম্যাথ ফুল করে দিতে আসলে নাম্বারই পাবা না। হ্যাঁ স্যার, এই জন্য লাস্ট টাইম থিওরি দেওয়া ভালো, কারণ লিখে হ্যাঁ, দেওয়া যায় তখন। আচ্ছা আসি এবার আমরা তাহলে প্রফিট ভলিউম রেশিও, এটা আমরা ক্লিয়ার হয়েছে তাই না? হাইলো মেথড। জি জি স্যার। স্যার। আচ্ছা, তাহলে ফিক্স কস্ট হচ্ছে কিভাবে, কন্ট্রিবিউশন মার্জিন থেকে প্রফিট বাদ দিলে কি আসবে? ফিক্স ফিক্স কস্ট। কস্ট। এটা আমরা জানি, এগুলো সব সমীকরণ। টোটাল কস্ট থেকে ভেরিয়েবল কস্ট বাদ দিলে আবার কি আসে? ফিক্স ফিক্স কস্ট আসে। কস্ট। হ্যাঁ, তারপর আমাদের এখানে তো যে ম্যাথের এক্সাম্পলটা তোমাদের সবারই করা আছে। জি স্যার, ক্লাস নাম্বার 1 মনে হয়। হ্যাঁ, 1 নম্বর ক্লাসটা। তো আশা করি বুঝতে পারছো না? জি স্যার। এই এগুলো তো ব্যাপারগুলো কোর্স হচ্ছে তোমরা সবসময় মনে রাখবা যে তোমরা যা শিখছো, তোমাদেরকে যা শেখানো হয়েছে এটার উপর কনফিডেন্স রাখবা। আর চেষ্টা করবা পুরোটাই দিয়ে আসতে, যেটুকুই পারো পুরোটাই দিয়ে আসতে চেষ্টা করবা। যতটুকু পারো তোমার সামর্থ্য অনুযায়ী দিয়ে আসো না ভাই। তুমি যদি 70% 80% অ্যান্সার করে আসো, তুমি 70-80% মার্কস পেলে তার কি লাগে? জি কিন্তু স্যার, হতাশ এরকমই হওয়া যাবে করতেছি না। স্যার। পরীক্ষায় যেমন প্রশ্ন হোক না কেন, একটা বা দুইটা পয়েন্টে ভুল থাকে, মানে সমস্যা থাকে, ওই সমস্যাগুলো দেখবে যে তুমি কোনো না কোনো ভাবে দেখবে যে একটা ক্লু দিয়ে বের করে নিয়ে আসতে পারতেছো। যদি না পারো ওটুক রেখে দিয়ে চলে আসো, তারপর তুমি ওটুকুই মূল্যায়ন তুমি পাবা। স্যার এবার যে আগের ইয়ারে যে অ্যাডভান্স অ্যাকাউন্টিং পরীক্ষা হয়েছে না, হ্যাঁ, আমি স্যার আপনার ক্লাসগুলো করার পর দেখতেছি যে এখানে অনেক অঙ্কই পারা যায় স্যার। অবশ্যই আমি পারা যায়। শুধু মানে ভয় না পাইলে কোনো সমস্যা না, ভয় পাইলেই সমস্যা। হ্যাঁ স্যার, অনেক অঙ্কই পারা যায় এখানে, মানে হচ্ছে ইয়া করে শুধু। এবং ইভেন তো আমাদের ওইখান থেকে তো এই যে লিজের ম্যাথটা কমন আসছে, হ্যাঁ হ্যাঁ। তারপর রেভিনিউ ওই রিকগনিশন কমন আসছে, ফার্স্ট চ্যাপ্টারের ম্যাথটা তো হুবহু কমন আসছে, প্রথম ম্যাথটাই। ঢাকা যেটা আছে লিজের, এটা পুরো কমন, লাস্ট ক্লাস এটা আর কি। হ্যাঁ, তো তো 3টা ম্যাথ যদি কমন আসে আর 2টা ম্যাথ কি তুমি কোনো রকম ধরতে পারো না? যতটুকু পারা আগে যাওয়া যায় না? ব্যাংক্রাপসিটা কি হয়েছে? এটা স্যার সহজ ছিল, এটা অনেক, আগানো যায় এটা না? তো স্যার, এটা তো স্যার ইয়া ছিল না, ট্রায়াল ব্যালেন্সও ছিল না, ব্যাংক না, আমার ওভারড্রাফটের কথা কোনো হলো কাজ ছিল মিলানোর না। দরকার নাই তো, তুমি যেটুকু পারো, তুমি 70% 80% মিলাই দিয়ে আসতে পারবো না? জি স্যার। ইনশাল্লাহ পারবো স্যার। হ্যাঁ, তো এরকম খালি আমি আবারও বলতেছি তোমাদের যে হতাশার কিছু নাই, প্র্যাকটিস করো, সমস্যা নাই। ঠিক আছে, প্রশ্ন যেভাবে হোক, একটা প্রশ্ন কমন পড়ে নাই, আমাদের কোনো প্রবলেম নাই। এটা স্যার ক্লিয়ার হইতেই ব্যাপারটা? পারে স্যার, এটা আমার হাতে নাই স্যার, এটা আমার হাতে নাই, আমার হ্যাঁ, হাতে আছে চেষ্টা করে যাওয়া। চেষ্টা করে যাওয়া, সর্বোচ্চ চেষ্টা করে দিয়ে আসবো আমরা। আর আমরা প্র্যাকটিস করব। আরেকটা কথা বলে নেই
যে পরীক্ষার আগে 10টা ম্যাথ বই উল্টায়া দেখে যাওয়া চেয়ে 2টা ম্যাথ হাতে কলমে করে যাওয়া হাজার গুণ উত্তম। হ্যাঁ স্যার, করে না গিয়ে এটা ইন কোর্সে করতে পারি না, এরকম হয়েছে স্যার। হ্যাঁ, করে তুমি যাওয়া সব ভালো। পারো, বাট তোমার প্র্যাকটিস না থাকার কারণে পরীক্ষার হলে দিতে পারবে না তুমি। সেজন্য অনেক আবারও কিছু বলবো যে বাসায় বসে বসে এখন যে সময়টুকু আছে এত ধরে ধরে পারো, যে অঙ্কটা তুমি পারো আরেকবার করো। ধরো একটা অঙ্ক তুমি একেবারে মুখস্থ করে ফেলছো করতে করতে, কিন্তু তুমি আরেকবার করো, কি হবে জানো? আগের বার যদি তোমার এই অঙ্কটা করতে 10 মিনিট লাগে, পরের বার 8 মিনিটে করবা, জি বুঝলে তোমার স্যার। টাইমটা কমে আসবে। পরীক্ষার সময় প্রত্যেকটা চ্যাপ্টার থেকে কয়টা করে ম্যাথ প্র্যাকটিস করে যাব? প্রত্যেকটা চ্যাপ্টার থেকে ধরো তুমি চ্যাপ্টার উল্টাচ্ছো না, যখন তোমার কাছে মনে হলো কি এই ম্যাথটা মনে হয় একটু ইয়া লাগতেছে, আচ্ছা করে ফেলি না, সমস্যা কি, তখন করার পর এটা পানির মতো সহজ হয়ে গেছে তোমার সামনে। মানে 5-6টা করে সিলেক্ট করে প্রত্যেকটা চ্যাপ্টার থেকে করে গেলে মানে ভালো হয়। করে গেলে হয়ে যাবে, হ্যাঁ। মানে যেগুলো একটু নিয়মের আর কি, তোমরা তো এখন করছো এগুলো জানো, রিভাইজ করছো, তোমরা জানো এগুলো যেগুলো নিয়মের, এগুলো করে যাবা স্যার এবার নিয়মগুলো। একটা, স্যার এবার কি ইনস্টলমেন্ট সেলস মেথড আসতে পারে? এমনি আশা করা এটা যায়? এটা খুবই মনা মুশকিল, তবে আসার সম্ভাবনা আছে। ইনস্টলমেন্ট সেলসও আসতে পারে, কারণ গতবার যেহেতু ইয়াটা আসছে, কস্ট রিকভারিটা আসছে, কষ্ট এবার রিকভারি। ইনস্টলমেন্ট সেলস বা ইয়া থেকে দুইটা আসতে পারে সম্ভবত। আর গতবার সার্ভিস কস্টিং থেকে তো অনেক ম্যাথ আসছে, কস্ট অ্যাকাউন্টিং এ, বি পার্ট সি পার্ট দুটোটা মিলে। বিপার আসছে, সিপার আসছে, সিপারের ম্যাথটা আমি কিন্তু এই যে আমাদের লাইভে করাই দিচ্ছি এখানে ইয়াতে। হ্যাঁ স্যার, হ্যাঁ। এটা স্যার ওটা আমি এমনি সলভ করছিলাম, আপনি ওটা যেরকম নিয়ম ব্যতিক্রমে ভুল আছে শিখাইছিলেন মনে হয় ডাকিং। সলিউশনটা, না? হ্যাঁ স্যার, ব্যতিক্রমে ভুল আছে, কিন্তু আমার দিকদর্শনে ঠিক ছিল এটা। অনেক ম্যাথ, আবার এটা আমি এই যে এটা একটা ইয়া দিছি, এই যে ইয়ার অঙ্কটা ভুল দিছে, এই যে কি জানি বলে ক্যাপিটাল বাজেটিং এর ম্যাথটাও কিন্তু ব্যতিক্রমে ভুল করে রাখছে। স্যার ব্যতিক্রম ভুল স্যার, বইগুলো মানে কিনে আসলে আমরা কিনি আর কি স্যার, সাজেশন বইগুলো তো অনেক না না, ভুল। কিনার তো তুমি না কিনে উপায় তো নাই আসলে। এটা আমাদের এটাও ট্রেডিশন ঠিক স্যার। এরকমই, বই ভুল থাকেই, কারণ হ্যাঁ। হচ্ছে এগুলো নিয়ে অ্যানালাইসিস করাটা খুব টাফ, আর কে অ্যানালাইসিস করবে, সময় কই কার। স্যার কিছু কিছু বোর্ড কোয়েশ্চেন মেন বইয়ে নাই কিন্তু ব্যতিক্রমে আছে, আবার কিছু কিছু মেন বই আছে কিন্তু ব্যতিক্রমে নাই। এর কারণ হচ্ছে মেন বইগুলো আসলে এখন চলে না। মূল কাহিনীটা আমি বলি তোমাদের, মেন বইগুলো এখন চলে না, মেন বইয়ের প্রত্যেকটা পাবলিকেশন লসে আছে। কারণ কি, ধরো তোমরা যদি এখন 2 লাখ স্টুডেন্ট থাকো থার্ড ইয়ারে, 2 লাখ স্টুডেন্টের মধ্যে 20,000 স্টুডেন্টের বই কিনে নেয়। এটা ঠিক কথা স্যার। তাহলে এখন বই যদি না কিনে, তারা এই বইয়ের পিছনে কিভাবে ইনভেস্ট করবে আমার বলো? একটা বই যদি স্যার আপডেট করাতে যায়, অন্তত একজন স্যারকে তো হ্যাঁ। 2-3 লাখ টাকা দেওয়া লাগে। কারণ সে বই বিক্রি করে যদি ব্রেক ইভেন্টে পৌঁছাতে না পারে, তাহলে সে ইনভেস্টটা কিভাবে করবে? তখন সে কি করে, ওই যে বইয়ের পাতা উল্টায়া সালটা চেঞ্জ করে করে ছাপতেছে, কি করবো আর? অনেক ম্যাথ ভুল করা আছে স্যার ব্যতিক্রমে। সবাই তো বই, আমরা তো ব্যতিক্রম দিয়ে চলতেছি, সবাই ব্যতিক্রম দিয়ে, তারপর ওদের দিগদর্শন এগুলো দিয়ে এটা চলতেছি। আরেকটা বলছেন না স্যার, আপনার ক্লাস করছি আর ওইখানে স্যার ম্যাথ গুলো কত কঠিন কঠিন করে করানো আছে। আমাদের এই জন্য তো আমাদের ক্লাসগুলো শোনার ব্যাপারটা, এই যে আমি সারাদিন হ্যাঁ স্যার। কিন্তু কাজ করি, কি করি জানো? সারাদিন বসে হুম। বসে চিন্তা করি যে একটা ম্যাথ কিভাবে সলভ করা যায়, এটা কিভাবে সহজ করা যায়, ওটা আমি নিজে গবেষণা করে তারপর তোমাদের সামনে উপস্থাপন করি। তারপর আবার অনেক কিছু ভুল থাকে, ওই ভুলগুলো আবার 3-4টা বই নিয়ে ইয়ে করতে হয়, অ্যানালাইসিস করে দেখি হ্যাঁ যে স্যার। কোনটা আসলে কনসেপচুয়ালি হ্যাঁ, ভালো, ওইটা তারপর কোনটার তোমাদের ইয়া সামনে আনসার উপস্থাপন ঠিক করার আছে। চেষ্টা করি। এই জন্য আমাদের এক একটা ক্লাসের পিছনে 7-8 ঘন্টা পরিশ্রম করতে হয়, বুঝছো? জি আবার স্যার। যাতে তোমাদের চিন্তা করতে লাগে, তোমরা যখন একটা ক্লাস দেখবা, ক্লাসের সময় তোমাদের কোনো মানে সমস্যা থাকে কিনা, তুমি কোনো ইনফরমেশন মিস, মানে তোমার সামনে উপস্থাপন করা যাচ্ছে না এরকম কোনো কিছু আছে কিনা, ওগুলো ঠিকঠাক করে আমাদের উপস্থাপন করার চেষ্টা করা হয়। এগুলোর জন্য আমি সারাদিন অনেক পরিশ্রম করি, কারণ এটা আমার ধরতে পারো একটা নেশার মতো হয়েছে কাজ, যে আমার প্রত্যেকটা ক্লাস ইন্ডিভিজুয়ালি জি স্যার, একটা এগুলো নেশার অনেক, মতো। হ্যাঁ, এগুলো অনেক অ্যানালাইসিস লাগে স্যার একটা ক্লাস বানাইতে। হ্যাঁ, কারণ শুধু শুধু আমি তোমাকে একটা জিনিস শুট করে দিয়ে দিলাম, বইয়ে যেভাবে আছে ওভাবে দিয়ে দিলাম, তো এটা তো আসলে আমি নিজে কিছু শিখতে পারলাম না, আবার তোমরাও শিখতে পারলো না। জি স্যার, এমনি একটা ইয়া তুলে দিলে কেন অনেকে আছে। হ্যাঁ, তো এই জন্য আমরা চেষ্টা করি, যদি আমাদের ওই যে ক্যালকুলেশন অনেকগুলো টুকটাক ভুল থাকে, কারণ নিজে করতে গেলে অনেক সময় ক্যালকুলেশনে ভুল থাকে, কিন্তু কনসেপচুয়াল হ্যাঁ ব্যাপারটা স্যার, আমরা এটা খুব স্বাভাবিক। স্ট্রিক্টলি চিন্তা করি যে না, যে কনসেপ্টটা শিখাবো না কেন, ওটা যাতে অ্যাপ্রোপ্রিয়েট হয়, সেজন্য যতটুকু গবেষণা করা দরকার ওইটুকু গবেষণা আমরা করবো ইনশাল্লাহ। হ্যাঁ স্যার, এরকম অনেক কিছু ভুল আছে বইয়ে, হ্যাঁ, বিশেষ করে সাজেশন বইগুলোতে। সাজেশন বই তো সাজেশন বই, এগুলো তো কোনো আগে আর এর মাথা। চেয়েও স্যার ইয়াদা হচ্ছে কঠিন করে করানো থাকে, মানে অনেক ডিটেলসে, মানে নিজে বুঝতে পারবে না দেখে এরকম অনেক কিছু থাকে। হ্যাঁ, হ্যাঁ, অথচ এগুলো ক্লাসে অনেক সহজ করে করানো থাকে আরো। ক্লাসে যখন ধরো আমি যখন করি, আমি তো সব ম্যাথগুলো আমি যখন করি তখন আমি নিজের স্টাইলে করি সব, তখন আমি চিন্তা করি কি জানো, যে আগের অঙ্কটা এইভাবে করাইছি, ওইভাবে যদি এই ম্যাথটা সলভ করে দিই তাহলে তুমি বুঝবা ভালো করে, তুমি সহজে বুঝবা ব্যাপারটা। জি স্যার।
তো এই জন্য আমাদের স্যার আমাদের সলিউশনগুলো আমরা সব একই স্টাইলে রাখার চেষ্টা করি। যদি প্রয়োজনীয়, যদি কোনো এরকম করে বাধ্য না হই যেটা একেবারে ভিন্ন প্যাটার্নের, তাহলে প্যাটার্ন চেঞ্জ করি, নাহলে আমরা প্যাটার্নটা একই রাখার চেষ্টা করি। স্যার গতবার এররের ম্যাথটা এরকম কেন ছিল? এটা কনসেপচুয়াল ম্যাথ দিছে একটা। এটা স্যার দেখে প্রশ্ন বোঝা যাবে না। না না, ওটা তো আসলে একটা যদিও কনসেপ্ট স্যার আলোচনা, এবার এটা তো এমনি ম্যাথই না। গতবার যেটা এরর থেকে আসছে ওটা তো এমনি স্যার ম্যাথই না। ওইগুলো, হ্যাঁ হ্যাঁ ওটা তো শুধু স্যার এমনি কনসেপ্ট সবগুলো মিলাই করছি, দেওয়ার জন্য তারপরে বলছে। এমনি সবগুলো করছি, তারপর আপনি বলছেন যে এরর দেখে দেওয়ার জন্য এরর দেখছি এমনি ওই ক্লাসের গুলো দেখছি আর কি, একটা জিনিস যেগুলো মনে দুইবার রাখবা, তিনবার করে আসছে। ইরর, লিজ, বুঝছো? ইরর জি এবং স্যার। লিজ, এই দুটা ধরে নাও আমাদের রিজার্ভ বেঞ্চের প্লেয়ার। হ্যাঁ লিখছে স্যার, নতুন নতুন সমস্যা শুধু। লিজে তো সমস্যার কোনো শেষ নাই, কারণ আর লিজের যে রুলস এরও কোনো শেষ নাই। জি স্যার আপনি বলছিলেন এটা। বুঝছো, লিজের রুলস এরও শেষ নাই, লিজের সমস্যারও কোনো শেষ নাই। এই জন্য লিজ এবং ইরর, এই দুটা হচ্ছে আমাদের রিজার্ভ বেঞ্চের প্লেয়ার। যদি মানে স্যার ওই বুঝি নাই। যদি আমি আটকায় যাই তাহলে আমি ওই দিক দিয়ে যাবো। বুঝছি স্যার, ওই মানে অপশন না থাকলে এগুলো আর কি। হ্যাঁ, আর অপশন থাকলে আমি ওইদিকে পরে যাবো, ওইদিকে যদি অপশন ছাড়া আমার হ্যাঁ ওইদিকে আমি, যাওয়ার দরকার নেই। স্যার আমি ইরোটা পুরো বাদ দিয়ে দিছি আর বাকি ছয়টা গুলা করছি। ইররেরটা বাদ দিলেও অন্তত তুমি আমাদের প্রথম 3টা ক্লাস দেখে যাও, কেমন? হ্যাঁ আচ্ছা স্যার ওইগুলা দেখেছি স্যার, ওইগুলা হ্যাঁ, প্রোফর্মা মানে অ্যাকাউন্টের ইররের ওই ম্যাথগুলো বেসিক আসতে পারে। পরবর্তী কঠিন ম্যাথগুলোতে না গেলেও অন্তত 3টা ম্যাথ দেখা যায় প্রথম, কারণ ওই ম্যাথগুলো অনেক সময় হুবহু চলে আসে। হ্যাঁ স্যার ওই প্রোফর্মা অ্যাকাউন্টের ম্যাথগুলো অনেকবার আসছে স্যার। হ্যাঁ, তো এই জন্য প্রথম 3টা ক্লাস অন্তত দেখে যাই আর কি। আচ্ছা স্যার। সবগুলো দেখছি স্যার এখানে এমনি। হ্যাঁ ঠিক আছে, সমস্যা নেই। স্যার স্যার ইন স্যার ইন বাকি মডেল টেস্ট গুলা কবে দিবেন? মডেল টেস্টগুলো তো আসলে ওইভাবে করতে পারি না, দেখি আমি একটা অ্যানালাইজ করে দিয়ে দিব স্যার আপাতত। আজকে একটা যেটুকু আছে ওইটুকুর মধ্যে একটা ফরমেশনে দিয়ে দিব আর কি। স্যার আজকে একটা কষ্টেরটা ম্যাথ দিয়ে দিলে হবে এমনি আচ্ছা, আপাতত ঠিক এখানে। ঠিক আছে। কষ্টে স্যার 3টা ম্যাথ 2টা থিওরি দিলে হবে না, এরকম করে দিব আর কি, এমনি তো ম্যাথ অনেকই হয়। না, যদি তুমি 5টা ম্যাথ দিতে পারো দিবা, সমস্যা নাই। যেটা কথা হলো তোমার ডিপেন্ড করবে হলো কোয়েশ্চেন দেখার পরে ডিসিশন নিবা, আগে থেকে ডিসাইড করার দরকার নেই। ঠিক আছে? এটা ঠিক আছে, এটা এমনি ঠিক, ম্যাথ ভালো, হ্যাঁ, ম্যাথ যদি ভালো করতে পারে নাম্বার ভালো আসবে এটা। নাম্বার বাড়া আসবে। আচ্ছা, আর কেউ কিছু বলবা? স্যার আমার একটা প্রশ্ন ছিল স্যার। বলো। স্যার ব্যাংকিং এন্ড ইন্স্যুরেন্সের মধ্যে আপনি ইয়া দিবেন, মডেল টেস্ট দিবেন? না, এটা পারবো না, সম্ভব না এবার। বুঝছো, একে তো দ্বিতীয় কথা হলো পরীক্ষার আগে দিয়ে দিছে। সেকেন্ড টাইমে হচ্ছে আমার ওই যে প্রায় 1-1.5 মাস আমি খুব ঝামেলার মধ্যে ছিলাম আর কি। এখনো ওইখান স্যার থেকে আপনার মেয়ে এটা কেমন আছে এখনো এখন? পুরোপুরি রিকভার করে নাই। এখনো প্রতিদিন রাত্রেবেলা সমস্যা হয় বিভিন্ন ঝামেলার মধ্যে আর কি, এই জন্য আর এবার তো এটা কমপ্লিট করা যায় নাই। স্যার এখন টাকায় নাকি? না, ওর চট্টগ্রামেই, কিন্তু মানে ওই যে বাসায় আছে, বাট ইয়া না আর কি, মানে প্রতিদিনই সমস্যা না, একেবারে রিকভার করে স্যার যাওয়ার বাড়িতে আছেন আপনি? মতো না আর কি। আরে এই বেটা যত প্রশ্ন। আচ্ছা, কি জানি বলতেছিলা, কার প্রশ্ন ছিল? স্যার আমার প্রশ্ন ছিল স্যার, বলো। স্যার আমরা যে অধ্যায়টা শেষ করলাম আর কি, কস্ট ভলিউম প্রফিট, হ্যাঁ স্যার আমি এই শীটের অনেকগুলো ম্যাথ দেওয়া আছে স্যার, সবগুলো করছি। হ্যাঁ। কথা হলো স্যার এগুলোর মধ্যে থেকেই কি আমাদের প্রশ্ন হতে পারে? আমার কিন্তু বই নেই স্যার। আহ, আমাদের শীটটা করছো? জি স্যার, শীটটা আমি ফটোকপি করে বাইর করছি এবং ওটা ইনশাল্লাহ দাগে দাগে এর করছি। এর বাইরে আসার সম্ভাবনা নাই। কনসেপ্টের বাইরে তো আসবেই না, এর আচ্ছা বুঝতে কনসেপ্টের পারছি। বাইরে তো আসবেই না। আর এখান থেকে শীট থেকে কমন পড়ে যাওয়ার সম্ভাবনা আছে ইনশাল্লাহ, হয়তো ফিগারটা স্যার চেঞ্জ আমি, হবে। জি স্যার একটা কাজ করতেছি, হুম, আমার পক্ষে যেগুলো গুরুত্বপূর্ণ মনে হচ্ছে যে আমি পাচ্ছি না, সেগুলো হ্যাঁ আমি 3 স্টার দিয়ে রাখতেছি, ওগুলোই শুধু আমি পরীক্ষার আগে দেখে যাব। হ্যাঁ, তাছাড়া সেটাই বাকি যেগুলো আমার কাছে সহজ মনে হয় সেগুলো আমি নিজে পারবো। সেটাই সেটাই। জি স্যার। আর স্যার আরেকটা কথা স্যার, আপনি যেগুলো মডেল টেস্ট দিয়েছেন যেমন অ্যাডভান্স অ্যাকাউন্টিং, হ্যাঁ স্যার আমার সবগুলো এ পার্ট যেগুলো ব্রিফ প্রশ্ন হ্যাঁ সেগুলো লিখছি এবং করছি স্যার, ওগুলোর মধ্যে প্রায় 80 থেকে 85টা আর কি। হ্যাঁ। ওগুলোর মধ্যে কি ব্রিফ থাকতে পারে না আমাদের আবার বই থেকে পড়তে হবে এরকম? না, আজকে আমি যেগুলো দিছি আসলে আমি মনে করি যে যথেষ্ট, এখানে অনেকগুলো আছে। স্যার এইটাই আর কি কনফিউজ হয়েছে অনেক সময়, যে বই কারণ থেকে পড়বো স্যার পড়বো, না, হিজিবিজি বাইরে থেকে হয়েছে। যদি তুমি একটু চোখ বুলাই যেতে পারো এগুলো পরে, তারপর বাইরে একটু চোখ বুলাই গেলা আর কি, জাস্ট কনসেপ্টটা নিয়ে গেলা কিছু। বাইরে তো স্যার অনেক প্রশ্ন স্যার, এখন বই আমি অতগুলা তো তো বারোটা বারোটা সব বুঝো, সময় পড়ার মধ্যে পড়বার অনেক সম্ভব না। পড়া আছে। একটা হচ্ছে আমি সিরিয়াসলি ধরো এখানে 20টা আছে, আমি 20টা পড়লাম লিখলাম, ঠিক আছে। আরেকদিন ধরো বইয়ের মধ্যে একটা চ্যাপ্টার খুললাম, খোলার পরে আমি জাস্ট একটু চোখ বুলালাম কি কি আছে।
যেটা একটু আমার কাছে নতুন মনে হচ্ছে, ওটা আমি একটু চোখ বুলে ধারণা নিয়ে গেলাম। ওটা তো আমার মুখস্থ করতে হচ্ছে না, যাতে আমি বিপদে পড়লে 2টা লাইন যাতে লিখতে পারি, একটা লাইন যাতে আমি লিখতে পারি। জি স্যার। কি বলছি বুঝছো? আর একটা কাজ করি না, এই যে আমাদের কস্ট অ্যাকাউন্টিং যেহেতু পরীক্ষা আর কি হবে, এটার মডেল টেস্টটা আর কি জলদি দেওয়ার চেষ্টা করেন। আচ্ছা, আমি মডেল টেস্টটা দেখি, আমি রেডি করে দিয়ে দিচ্ছি, কেমন? জি স্যার। স্যার ব্যাংকিং এন্ড ইন্স্যুরেন্স হচ্ছে যে খপাটে একটা ম্যাথ আসে আর গপাটে একটা ম্যাথ আসে, দুটোর বেশি তো আসার সম্ভাবনা নেই না স্যার? না না, গ পাড়ে 2টা আসতে পারে, আর খ পাড়ে একটা 2টা আসতে পারে। মানে ঠিক এখানে আছে। 6টা থিওরি আসবে, 6টা থিওরি মিনিমাম। স্যার সাজেশন দিয়েন কিসের? ওইটার, মানে ব্যাংকিং এন্ড ইন্স্যুরেন্স এর। ওরা যা করাইছি ম্যাথ তাই, আর কি সাজেশন? ওই জীবন বীমাটা দেখে যায় ভালো করে, আচ্ছা বুঝছো? জীবন বীমাটা দেখে যায়। স্যার, দুইটার মানে কি চারটা চারটা করে না? ব্যাংকিং এর চারটা করে, মানে ওটার প্রথম চ্যাপ্টারটা ইজি, আর ম্যাথের চ্যাপ্টার মানে কি 4 নাম্বারটা মানে ওটা করতেছি। এরপর আবার ইন্স্যুরেন্সের প্রথমটা আর 4 নাম্বারটা আর 3 নাম্বারটা করতেছি। আর ওগুলো স্যার বিভিন্ন ল, তো এগুলো সেগুলো স্যার লাগবে না, মুখস্থ তুমি করতে। জাস্ট, আমি বলি তোমার, এখানে লাইফ ইন্স্যুরেন্সটা দেখবা, মেরিন ইন্স্যুরেন্সটা দেখবা, আর যদি ইনকাম স্টেটমেন্ট করা, এটা আমরা যে করে ক্লাস দিচ্ছি ওই করে ক্লাস দেখে গেলে ওরা ওই অনুযায়ী করে দিয়ে আসবে, শেষ। ব্যাংকিং এর 1 4 আর ইন্স্যুরেন্সের 1 3 4 ওগুলা করছি আমি মাত্র 5টা। হ্যাঁ, ওইটা করলে হবে, চলো সমস্যা নেই। ঠিক আছে, তাহলে আজকে এটুকুই থাক, কেমন? জি স্যার। ঠিক আছে, ওকে, আল্লাহ হাফিজ। আর পরি- তোমাদের কোনো পরিশেষে স্যার। ম্যাথের সমস্যা হলে আমাকে জানাইও, তারপর দেখি এটা সলভ করে দেবো আচ্ছা, ইনশাল্লাহ। ওকে, আল্লাহ হাফিজ। আল্লাহ হাফিজ স্যার, দোয়া করিয়েন স্যার, আমাদের নীলফামারীতে প্রচুর ঠান্ডা পড়ছে। হ্যাঁ হ্যাঁ, স্যার লেপ অবশ্যই কখন অবশ্যই। গায়ে দিয়ে পড়তেছি স্যার, মুশকিল আচ্ছা, অবস্থা। ঠিক আছে, আমি ঘামতেছি এ কথা বলে এতক্ষণ, কারণ জি আমার রুম স্যার। তো চারিদিকে সিল করা, তো গ্লাস লাগানো, জি, জি। তো প্রচুর গরম হয়ে গেছে। ঠিক আছে, ভালো ফাঁকা থেকো, রুম, হ্যাঁ? তারপর স্যার প্রচন্ড ঠান্ডা। আচ্ছা ঠিক আচ্ছা, আছে স্যার, দোয়া করিয়েন। ওকে, আল্লাহ হাফিজ।